দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে আমি শেখ সেলিম আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের পুঁজিবাজার নিয়ে আমরা আলোচনা করবো, আর আলোচনার জন্য আমাদের সাথে আজকে তিনজন সবার প্রিয় মুখ আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমে আপনি তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন শাকিল রিজভী, পরিচালক ডিএসই, এমডি শাকিল রিজভী সিকিউরিটিজ। আমাদের সাথে আরো আছেন হাসিব হাসান, সাংবাদিক ও পুঁজিবাজার বিশ্লেষক। এবং আমাদের সাথে আরো একজন সুপ্রিয় ব্যক্তি আছেন মাহমুদ হোসেন, এফসিএ কাউন্সিল মেম্বার, এক্স ভাইস প্রেসিডেন্ট, সিএ বাংলাদেশ, ম্যানেজিং পার্টনার, এম অ্যান্ড কম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই সবাই আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতেই আমরা শাকিল রিজভী স্যারের কাছে আমরা একটু যাই। আপনার কাছে আমরা আজকে জানতে চাচ্ছি শুরুতে যে ক্রেস্ট সিকিউরিটি যে ঘটনার যে ব্যর্থতার দায় আসলে এটা কার? ব্যর্থতার দায় এখানে আপনার ব্যর্থতা বলতে যে তদারকি, সেখানে তো ব্যর্থতা আছেই, বলার অপেক্ষা রাখে না। তদারকিটা যদি ভালো হইতো তাহলে হয়তো এই ঘটনাটা এভাবে আসতো না, অনেক আগেই এটা সলভ হইতো। এবং সেই সাথে ব্যর্থতা ওই মালিক পক্ষ বা ডাইরেক্টর ওই কোম্পানির সাথে যারা পরিচালনায় ছিলেন তাদের তো ব্যর্থতা প্রথমে, তার সাথে সাথে স্টক এক্সচেঞ্জের যারা এটার মনিটরিং এর দায়িত্বে আছে এই তাদেরই ব্যর্থতা মূলত। এখানে একটা কোশ্চেন থাকে যে ওনারা শেয়ার বিক্রি করে দিয়েছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আসলে কি শেয়ার বিক্রি করে দিচ্ছে না ওনারা নিজেরাই বন্ধ করে দিচ্ছে? এখানে এখনো পরিষ্কার হয়নি টোটাল জিনিসটা, তবে কিছুটা বোঝা যাচ্ছে এখন, আগে যেরকম ভাবে বোঝা যাচ্ছিল না সেটা বোঝা গেছে। একটা হলো যে তাদের যে কাস্টমারের যে শেয়ার সেটা জানতে পারা গেছে যে 82 কোটি টাকার শেয়ার অলরেডি আছে, সেগুলা যারা বিনিয়োগকারী তারা পেয়ে যাবেন, তারা রিকোয়েস্ট করলে অন্য হাউসে নিয়ে যেতে পারবেন। শেয়ারের ঘাটতি কত টাকা সেটা খুব একটা বেশি হবে না, সেই পরিমাণটা এখনো ফাইন্ড আউট করা যায় নাই। কিন্তু টাকার যে পরিমাণ সেটা অলরেডি গতকাল পর্যন্ত যারা ইন্টারনেট বা ফিজিক্যালি হার্ড কপি দিয়ে দাবি জানাইছে তারা অলমোস্ট 16,35,00,000 টাকার দাবি তারা করছে, ক্যাশ টাকা যারা মানে পাবে না। আর শেয়ারের আমি আপনার সাথে সেটাকে যুক্ত করতে চাই যে কি কি পদক্ষেপ পূর্বেই যদি গ্রহণ করা যেত তাহলে ক্রেস্ট সিকিউরিটি যে ঘটনায় এড়ানো যেত। পূর্বে যেটা করা যেত, তাদের যে কাস্টমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকার পরিমাণ সবসময় থাকার কথা সেটা যে মানে আছে কিনা সেটার একটা স্টেটমেন্ট প্রতি মাসে স্টক এক্সচেঞ্জে জমা দিতে হয়। সেটা তারা হয়তো সেইটা দিছে ঠিকই জমা, কিন্তু ফিগারের সাথে বাস্তবতার মিল নাই। যদি সেটা আবার ব্যাংকের সাথে টালি করা হইতো তাহলে হয়তো পূর্বেই ধরা পড়তো। ক্রেস্ট সিকিউরিটির এই ঘটনার বর্তমানে ডিবিএ কি কার্যকরী ভূমিকা পালন করতে পারে? এটা তো রেগুলেটরি ব্যাপার, এটা তো ডিবিএ সচেতন করতে পারে, ডিবিএ অন্যদের করতে পারে, কিন্তু মানে ডিবিএ এর হাতে এরকম কোনো টুলস নাই যে তারে মনিটরিং করা বা তাদের তদারকি করা সেই মানে ব্রোকারেজ হাউস গুলাতে, যেটা অন্য দেশের মানে ব্রোকার অ্যাসোসিয়েশনের যেরকম শক্তিশালী, সেখানে তাদের কিছু তদারকি করার এখতিয়ারও আছে, আমাদের এখানে এটা অনুপস্থিত। ডিবিএ যেটা করতে পারে কাউন্সিলিং করতে পারে, ডিবিএ ব্রোকারদের বুঝাইতে পারে, এই পর্যন্তই। তো হাসান মাহমুদ ভাইয়ের কাছে আমি একটু যেতে চাই। মুনাফা না থাকলেও 8-10 বছর ধরে কিছু বেসরকারি মালিকানাধীন কোম্পানি জেড ক্যাটাগরিতে থাকা প্রতিষ্ঠান সমূহ লোকসান দিয়ে মালিক বা মালিকরা কি নিজেদের পকেটে টাকা দিয়ে পরিচালনা করেন, নাকি এর মধ্যে মালিকদের অসৎ ও অনৈতিক কোনো ব্যাপার থাকে? সেলিম ভাই ধন্যবাদ। দেখেন, কোম্পানি পরিচালনার জন্য তো কোথা থেকে কি পরিমাণ টাকা আসবে এর একটা স্পেসিফিক গাইডলাইন আছে। এখানে মালিকরা নিজেদের পকেট থেকে দেওয়ার কোনো সুযোগ নাই, এবং মালিকরা যদি নিজেদের পকেট থেকে দেয়ও সেটা কিন্তু ডিরেক্টর লোন হিসেবে দেওয়ার কথা। তো এখানে আপনার ওই মালিকরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তারা জেড ক্যাটাগরিতে কোম্পানি
আসার পরেও চালাচ্ছে, এটা বিশ্বাসযোগ্য না। আমার কাছে যেটা মনে হয় যে জেড ক্যাটাগরিতে যে কারণে গেছে আপনার, বা যে কারণে ওটা নেওয়া হয়েছে, ওটাই প্রধানত বিষয়। আর আমাদের এখানে তো জেড ক্যাটাগরি একটা আপনার উইন্ডো বা একটা এক্সিট ডোর হিসাবে থাকে, যেটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, যে একটা কোম্পানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখে তারা মার্কেটে আসে, পাবলিকের কাছে একটা রোজি পিকচার দেখিয়ে টাকা উঠায়, তারপর পরবর্তীতে তারা 2% হোল্ড করে না, টোটালি একুমুলেটেড 30% হোল্ড করে না, 5 টাকার শেয়ার ট্রেড করে 15 টাকা করে বাড়িয়ে তারপর তারা সেটা বিক্রি করে শর্টকে পরে জেড ক্যাটাগরিতে যায়, আমাদের স্টক এক্সচেঞ্জ এটাকে ডিলিস্ট করে তাদের আপনার দায় দায়িত্ব থেকে অনেকটা অব্যাহতি নেয়, অথবা আপনার মনে করেন এদেরকে আপনার ইসে পর্দার আড়ালে চলে যেতে দেয়। এটাই হচ্ছে আর কি বেসিক্যালি। না, তো এটা দেখভাল করার দায়িত্ব কে? দীর্ঘদিন ধরে যারা জেড ক্যাটাগরি থাকে তার প্রফিট হয় না, তো যখন বাজারে আসে তার আগে তো অনেক প্রফিট হয়। ফাইন্যান্সিয়াল রিপোর্টে তো খুব ভালো ভালো জিনিস থাকে, কিন্তু আসার পরে যে আর কিছু হয় না, বছরের পর বছর জেড ক্যাটাগরিতে থাকে, এটা দেখভাল করার দায়িত্ব কে? বিনিয়োগকারীদের না কোনো প্রতিষ্ঠানের? কার? দেখুন, দেখুন এখানে দেখভাল করার জন্য তো আপনার হচ্ছে পাবলিকের টাকায় যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানত দায়িত্ব থাকে, তারপর ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেই স্টক এক্সচেঞ্জের লিস্টেড আছে তাদের একটা দায়িত্ব থাকে। এখন বর্তমানে নতুন আরেকটা ইনস্টিটিউশন আছে, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, তারা যদিও পরিপূর্ণভাবে তাদের অ্যাক্টিভিটি শুরু করেনি, আপনি হয়তো পত্রিকান্তরে জানতে পারবেন যে কেয়া কসমেটিক্স নিয়ে তারা কিন্তু অলরেডি একটা অবস্থানে যাচ্ছে। তো ওনাদের অনেক দায়িত্ব আছে, তারপরে আরো অনেক রেগুলেটর আছে, যেমন মনে করেন অডিটররা যদি এটার সাথে ইনভলভ থাকে তাহলে সেখানে সিএ ইনস্টিটিউটের আপনার অডিটরকে মনিটর করার রেসপন্সিবিলিটি আছে। যদি কোনো ইস্যু ম্যানেজার ইনভলভ থাকে তাহলে তাদের আপনার আবার নিয়ন্ত্রণকারী সংস্থা আছে। এটা কিন্তু বিভিন্ন লেয়ারে দেখার দায়িত্ব আছে, বাট কথাটা হচ্ছে দেখছে কারা। আপনি ইফেক্টিভলি যদি আপনি চিন্তা করেন এবং বিগত দিনের যদি আমাদের অভিজ্ঞতা দেখেন, তাহলে কিন্তু ইফেক্টিভলি কেউই দেখছে না। অনেকটা যেন আপনার হচ্ছে আপনার এটা এভাবেই চলছে আর কি। একটা খুব স্বাভাবিকভাবে বলতে পারবেন, বললে বলা যায় যে একটা অরাজকতা চলছে এবং আমরা সেটা হতে দিচ্ছি সবাই। ধন্যবাদ মাহমুদ ভাই। এবার তো হাসিফ ভাই কাছে যেতে চাই। আসিফ ভাই, গত 10 বছর ধরে আমরা দেখছি যে অর্থনীতিতে একটা বিশাল, বাংলাদেশ অর্থনীতি বিশাল একটা শক্তিশালী জায়গা আছে, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট ঠিক উল্টা, ভয়াবহ অবস্থা। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। সেলিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। একটি যৌক্তিক প্রশ্ন আপনি করেছেন যে আমাদের জিডিপি আপনি 10 বছরে দেখেন কিংবা লাস্ট 15 বছরে দেখেন, ঈর্ষণীয় টিভিতে মেনশন করার মতো, এবং বাংলাদেশকে সেভাবেই দেখে অন্যান্য দেশগুলো। কিন্তু আমরা দেখছি ক্যাপিটাল মার্কেটে সম্পূর্ণ উল্টো চিত্র। এর প্রধান কারণ যদি বলেন, আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদের ভুল সিদ্ধান্ত এবং তাদের ব্যর্থতা, তাদের কারসাজি, এই কারণেই বাজারের এই অবস্থা। আপনি দেখেন পৃথিবীতে অনেক শেয়ার, আপনি যদি নিউ ইয়র্কে দেখেন, জাপানে দেখেন, চায়না দেখেন, ইভেন যদি আপনি ভারতে দেখেন, যখনই শেয়ার বাজার বড় ধরনের পতন হয় তারপরে কিন্তু সরকার তাদের কেন্দ্রীয় ব্যাংক ফান্ড, নতুন ফান্ড ইনজেক্ট করে। তার মানে কি, চাহিদা বাড়ায়। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, গত 10 বছর ধরে উল্টো কাজগুলো সবাই করেছেন। কি কাজ করছেন? সবাই করেছেন নতুন বিনিয়োগকারী আসা বন্ধ করেছেন, নতুন ব্রাঞ্চ ওপেন বন্ধ করেছেন। বিপরীত কাজটি তারা করেছেন, সেটি হচ্ছে যে যেসব বিনিয়োগকারী বাজারে ছিলেন তাদের নামে মামলা, কারসাজির অভিযোগ তুলে যখন কোনো শেয়ার একটু বেড়েছে তাদেরকে অভিযোগ, তাদের কাগজ 10 বছর 20 বছর আগের কাগজ, ফর্ম, অ্যাকাউন্ট, এইসব করে তাদেরকে বাজার থেকে বিতাড়িত করেছেন। আর সবচেয়ে যে খারাপ কাজটি হয়েছে সেটি হয়েছে 2010-এর আগে বাজারে সংখ্যা তো তার 4 গুণ বাড়িয়েছে, অর্থাৎ 4 গুণ সাপ্লাই বাড়লো, কিন্তু আমার ডিমান্ড কত কমে গেল। বাজারে কিভাবে বাজার ভালো হবে, কিভাবে ইন্ডেক্স বাড়বে? এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে যাদেরই কথা শুনি, যারাই কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় তারা একটি কথাই বলেন যে শেয়ারে, শেয়ার বাজার নিয়ে কথা উঠে সংখ্যা বাড়াতে হবে,
ভালো শেয়ার নিয়ে আসতে হবে। আমাকে একটি প্রশ্নের উত্তর যদি এই যারা কথা বলেন তারা যদি দেন, এই যে ওয়ালটনের পারমিশন আপনারা দিলেন যে টাকায়, এই ওয়ালটন বাজার আসলে নতুন কিভাবে আসবে? বলা হচ্ছে ভালো শেয়ার আসলে বাজার ভালো হবে। স্কয়ার ফার্মার চেয়ে ভালো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে কোনটা? নেই। স্কয়ার ফার্মা নাম্বার 1 কোম্পানি। স্কয়ার ফার্মা 25 লাখ শেয়ার সেল থাকে। তাহলে আপনি ভালো কোম্পানি থাকলেই যে এখানে মানুষ আসবে তা কিন্তু। একটি বিষয় সবাই এখানে ভুল করছে। বিষয়টি সবাই বলতে বেশিরভাগ লোক যারা সিদ্ধান্ত নেন তারা ভুল করছেন। মানুষ প্রফিট না পেলে মানুষ কেন আসবে? আপনি যে বাজেট নিয়ে অনেক কথা হয়, কালো টাকা নিয়ে কথা হয়, অনেক প্রণোদনা নিয়ে হয়, কোনো কিছুতেই কাজ হবে না যদি বিনিয়োগকারীরা এই বাজার থেকে মুনাফা না পান। এই বাজারে কখনই আসবেন। আপনি আমেরিকার সোলজার নিয়ে আসেন, আপনি বিশ্বের নামি দামি সিআইডি আসেন, বাজেট নিয়ে আসেন, কোনো কাজ হবে না। কোনো বিনিয়োগকারীকে আপনি জোর করে নিয়ে আসতে পারবেন না। সে তখনই আসবে যখন প্রফিট পাবে। সেই প্রফিট গত 10 বছর যারা টাকা নিয়ে এসেছে সেই টাকাগুলো আশ্বাসী চক্র, আইপিও প্লেসমেন্ট এবং এর সাথে জড়িত একটি চক্র, সেটি বিএসসিসি তেও আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জেও আছে, মার্চেন্ট ব্যাংকার ব্রোকার্স অ্যাসোসিয়েশন অনেকের ব্যাপারেই যোগ আছে। তাদের সংখ্যা কত? হয়তো 1%। ঢাকা স্টক এক্সচেঞ্জের 99% লোকই ভালো, বিএসসিসির 99% লোক, এই 1% লোকই এই বাজার থেকে গত 10 বছরের টাকা সরে গেছে এবং বিনিয়োগকারীদের এখান থেকে বের করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি গত 10-এর আগে যারা বড় বিনিয়োগকারী ছিলেন অনেকের সাথে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে কথা বলি। সবাই কথা বলছেন যে আমি কোন শেয়ার কিনলেই ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কাগজ চাওয়া হয়, বিএসসিসি থেকে আমাদের তদন্ত করা হয়। তাহলে আমি শেয়ার, আমার টাকায় শেয়ার কিনে আমি কি ভুল করে চুরি করেছি? কিন্তু দেখেন আইপিও প্লেসমেন্টে যে কারসাজি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদেরকে একটি প্রশ্ন করা হয়। এবং আমি শেষ পয়েন্ট যেটি বলতে চাই, শেয়ার বাজারে গত 10 বছর আমরা দেখেছি যে বিএসসিসি কে যারা পরামর্শ দেন তাদের এরকম 2-1 জন আছেন যাদের 1 টাকাও সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট নেই। তারাই শেয়ার বাজার নিয়ে কথা বলেন, আইপিও বাণিজ্য করে। আপনি হাতে গোনা 5টি মার্চেন্ট ব্যাংক এই আইপিও কারসাজির সাথে জড়িত, কয়েকটি ব্রোকারেজ হাউসের সাথে জড়িত। আপনি এদেরকে 4-5টি মার্চেন্টকে ধরেন, কাগজ তাদেরকে ধরেন, কয়েকটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে সিইও আছেন তারা যে কারসাজির সাথে জড়িত তাদেরকে ধরে পানিশমেন্ট দেন, বাজারে বিনিয়োগকারীরা চলে আসবে, চলে আসবেন। আমি এখানে শেষ করছি। আজিব ভাই, আপনার সাথে আপনাকে আমি একটু থামাতে চাই। আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি দুটো কথা বলছেন এর মধ্যে, যে সাপ্লাই বেড়ে গেছে, হ্যাঁ, ডিমান্ড নাই, সাপ্লাই চলে আসছে। আরেকটা বলছেন যে প্রফিট দিবে। এখন আপনি বলতেছেন যে কারসাজি যদি হয়, এরা কারসাজি করলো, তাহলে আপনার প্রফিট যদি ভালো কোম্পানি, আবার কোম্পানি যদি ভালো কোম্পানি না আসে, প্রফিট আসবে কিভাবে? আপনার মার্কেটে যদি প্রফিট করতে হয় তাহলে তো অবশ্যই ভালো কোম্পানি আসতে হবে। 2, মার্কেটে আবার যদি আপনি এমনিতে যদি প্রফিট করতে চান, তার কারসাজি একটা ফ্যাক্ট। মানে বলা হয় যে মার্কেটে কারসাজি যারা করে বা যারা মানে প্রাইস মেকিং করে, তারা হচ্ছে মালি, মানে একটা বাগানের মালি হিসাবে কাজ করে শেয়ার মার্কেট। আপনি তাদেরকেও বাধা দেবেন, তাদের নেমে করলো কেন সেটাও বলতেছেন, আবার ভালো শেয়ার আনার বিপক্ষে যাচ্ছেন, তাহলে কি প্রফিট আসবে কিভাবে? বিনিয়োগকারীরা যে কিভাবে বিনিয়োগ লাভ করবে? ভাই, এই গত 10 বছরে আমরা কি দেখছি? কাগজ বাণিজ্য, এখানে শেয়ার বাণিজ্য হয়নি। 100টির উপরে শেয়ার এসেছে, এর মধ্যে হাতে গোনা 2 থেকে 3টি কোম্পানি আছে। আপনি ইউনাইটেড পাওয়ার, হয়তো একমি, এরকম 3-4টি কোম্পানির কথা বলতে পারেন। তাও 94-5% শেয়ার গুলো কাগজ বানাও। আমরা অনেক দিন ধরে বলেছি, এই যে আপনার 5 কোটি টাকা নিয়ে গেল বাজার থেকে রিং শাইন, এটি কাগজ বানায়, কাগজটা বানিয়েছে। এই ধরনের কাগজ বানিয়ে আপনি বাজারকে স্টেবল করতে পারবেন। শেয়ার বাড়ানোর কথা কখন বলা হয়? যখন একটি, আমাদের তো বাজার না, বাজার হচ্ছে যেখানে পর্যাপ্ত বায়ার এবং সেলার থাকবে। আমাদের এখানে তো কোনো বায়ার সেলার নাই, এখানে ডিমান্ড সাপ্লাইয়ের কোনো বিষয় নাই, শুধু কাগজ বানিয়ে ছাড়া হচ্ছে, আপনার প্লেসমেন্ট বাড়ানো হচ্ছে। এবং দিয়ে ব্যাংকগুলোর ব্যাসেল 2 ব্যাসেল 3 বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রেসারে যে শেয়ার সংখ্যা বেড়েছে, সেই শেয়ার নেয়ার মতো, অ্যাবজর্ব করার মতো আমাদের কি আছে? আমাদের এসেছে। এখন আপনি যদি একদিকে সাপ্লাই বাড়াতেই থাকেন আর ডিমান্ড তৈরি না হয়, তাহলে কিভাবে আপনি এখানে প্রফিট হবে? এবং আপনি যে পয়েন্টটি বললেন যে ভালো শেয়ার সংখ্যা না আসছে, ভালো সংখ্যা আসছে,
কিন্তু কখন বাজারে যখন ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যালেন্স থাকবে তখন আপনি ভালো শেয়ার আনলে ভালো শেয়ার দেখে নতুন বিনিয়োগকারী আসবে। কিন্তু যেখানে গেলি টাকা চলে সেখানে কিভাবে আসবে, কেন আসবে? আমি আমি একটু সাকিব স্যারের কাছে দিতে যাচ্ছি। আপনার কাছে আমার সেকেন্ড কোশ্চেন, যে এত এত প্রণোদনা বাজারে, এত চেষ্টা, তারপরও কেন মার্কেটের এই অবস্থা? ওনারা দুইজন যে কথাগুলো বলছেন, মাহমুদ হাসান আর হাসিব হাসান, তার সাথে আমি এগ্রি করেই বলতে চাই যে আপনার যে প্রণোদনা বা যেগুলা বলতেছেন এগুলার কিন্তু কোনোটারই দরকার হয় না। মার্কেট নিজের শক্তিতেই বেড়ে যায়, বেড়ে উঠার কথা। কিন্তু আপনার যদি 100টার মধ্যে মানে 80টার আপনার দুর্বল কোম্পানি হয়, তাতে বিনিয়োগ করে বিনিয়োগকারী যদি কোনো রিটার্ন না আসে, লাভ যদি না পায়, তাহলে মানুষ এখান থেকে চলে যাবে। ওই যে কথাটা বলতেছেন, লাভ পাইতে হবে বিনিয়োগকারী, লাভ পাইতে হলে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে হবে, কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে হবে। পারফর্মিং কোম্পানি থাকলে, যদি আপনার 80টার 60টাও পারফর্মিং কোম্পানি থাকে আর 30টা দুর্বল মোটামুটি আর 10টা দুর্বল হয়, তাহলেও কিন্তু মার্কেটে একটা ভালো ইয়ে হয়। বেশিরভাগই নন পারফর্মিং কোম্পানি এবং তাদের থেকে বিনিয়োগ হচ্ছে। আবার এখানে হাসিব হাসান যে কথাটা বললেন যে যে বিনিয়োগটা হইলো প্লেসমেন্টে, সেটা 10 টাকা করে, সেই শেয়ারটা আসলে কোম্পানিটা দুর্বল, সেই কোম্পানির শেয়ারটা আবার আমাদের বিনিয়োগকারীরা 70 টাকা 80 টাকা করে কিনলে, এই বাজারটা তারা তৈরি করলো কিভাবে হইলো? এটা 10 টাকাই তো আমরা বলতেছি যৌক্তিক প্রাইস না, এটা 8 টাকা হওয়া উচিত, সেইটাই আবার 80 টাকা কেনা বেচা হইলো, হয়তো কেনা বেচা হইলো, তারপরে একটা বড় অংশ এটা ঢেলে দেওয়া হইলো এই ইনভেস্টরদের উপরে। তখন আপনি কোন প্রণোদনা দিয়ে এই এই কোম্পানিটারে বাঁচাবেন? কোম্পানির যত টাকাই দেওয়া হোক না কেন, শেয়ারের তো মেরিট নেই, এটা তো আসলে ঘুরে ফিরে 8 টাকায় চলে আসবে। ঘুরতে ঘুরতে কিন্তু এটা মাথা ঘুরে একেবারে 7 টাকা 6 টাকা ডিভিডেন্ড দিতে না পারলে আরো। এর আগে আপনি হাসিব হাসানের আগে একটা প্রশ্ন করছিলেন, মাহমুদ হাসান ভাই, এটা কি দেখার কেউ নাই? এটা কেন এরকম হয়? এগুলো কি হয়? এগুলো কেন আসে? এখন আরেকটা জিনিস এখানে, যে কোম্পানিটা চালাবে কে? স্টক এক্সচেঞ্জ না এসএসসি? কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টররাই কিন্তু কোম্পানি চালাবে। স্টক এক্সচেঞ্জের কিন্তু কোনো কাজ নাই ওই কোম্পানির লাভবান করে দেওয়ার কোনো চুক্তি হয় না স্টক এক্সচেঞ্জের সাথে। তাহলে কি করতে হবে? কোম্পানিটা আসার সময় আপনি ভালো করে দেখে দিতে হবে, স্পন্সরদের ক্রেডিবিলিটি আছে কিনা, নৈতিকতা, এই জায়গাগুলোকে দেখে আপনার লিস্টিংটা দেওয়া উচিত। কিন্তু বিজনেস কিন্তু 100টা আসলে অনেক বিজনেস কিন্তু সত্যিকার অর্থে খারাপ হয়ে যায়, সিক হয়ে যায়। সেটা কেন খারাপ হইলো সেটা আপনি তদন্ত করতে পারেন, জোরাজুরি করতে পারেন না, কারণ বিজনেসে লস হইলে সেটা মানতে হবে। কিন্তু হইলো যে সবগুলা কোম্পানি কেন লস হবে সেটা একটা। আর পরিচালনা কিন্তু স্টক এক্সচেঞ্জও করবে না, এসএসসিও করবে না, ওই কোম্পানির এমডি, ডাইরেক্টর, চেয়ারম্যান, তাদেরই কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানরে লাভের মধ্যে নিয়ে আসতে হবে। সুতরাং তারা পরিচালনা করে ওই কোম্পানির এমডি, চেয়ারম্যানরাই পরিচালনা করে ওই কোম্পানিগুলো। রিজভী স্যার, আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে আমরা যে কথা প্রসঙ্গ ছিল হাসিব ভাই এবং আপনার সকলে যে বললেন যে বিনিয়োগকারী নাই, হ্যাঁ, এখন আমার কথা হলো যে বিনিয়োগকারী নাই, সেক্ষেত্রে ইনভেস্টর্স আনার জন্য ডিএসসি কি ভূমিকা পালন বা আগে কি করছে বা এখন কি ভূমিকা পালন? আমি কিন্তু এখন আলোচনা করতেছি, আমি ডিএসসি কোন ডাইরেক্টর হিসেবে না, আমি একজন নাগরিক হিসেবে আপনাদের মতোই আমি খোলামেলা আলোচনা করতেছি। এখানে ডিএসসি কোনো পার্ট না, ডিএসসির এখানে কোনো সম্পৃক্ত, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকে বলতে পারেন এটা কি ডিএসসির মত কিনা, আমি জানি না, আমার মতের সাথে অনেকেরই মিল হয় না, সুতরাং এটা আমার ডিএসসির মত আমি বলতে পারবো না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হইলো, আমি যেটা বিশ্বাস করি, পৃথিবীর অন্য দেশে মানে ইনভেস্টরকে লাভবান করার জন্য যে বুদ্ধিগুলা করা উচিত, ইনভেস্টরকে ঠকানোর জন্য যে বুদ্ধিগুলো এখানে করা হচ্ছে, পূর্বর মস্তিষ্কে ওই জায়গা থেকে বাদ দিয়ে ইনভেস্টরকে লাভবান করার জন্য ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, তাদের একসাথে বসা উচিত। আমরা কিভাবে ইনভেস্টরকে জিতাবো, জিতলেই কিন্তু আমরা জিততে পারবো, আমরা ঠকাই কিন্তু জিততে পারবো না। এই জায়গাটা সবারই যদি এই আকলটা আসে, আমি মনে করি যে আমরা
একটা সুস্থ ধারার মার্কেটে যেতে পারবো। এখানে হচ্ছে প্রতিযোগিতা, কে কারে ঠকাবে, এইভাবে কিন্তু চলতে পারে না বেশি দিন মার্কেট। এবং সরকার কত দিবে? সরকারের তো কাজ না এখানে প্রণোদনা দেওয়া। আর ব্যাংকের টাকার লোন দিয়ে পুঁজিবাজার তো পুঁজিপতিদের বাজার, যাদের ক্যাপিটাল আছে, এই জন্যই তো পুঁজিবাজার। ব্যাংকের তো এখানে কাজ না, ব্যাংক কেন শেয়ার কিনবে? ব্যাংক তো লোন দিতেছে, তার জায়গা হলো অন্য জায়গায়। সুতরাং আমি মনে করি সত্যিকার আপনার কাছে আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। বর্তমানে সিকিউরিটি ট্রেডিং কোম্পানির সম্পদ যে ছাঁটাই চলছে, তা বাজারের জন্য কতটুকু ক্ষতিকর বলে মনে হয়? ব্যাপক হারে ছাঁটাই চলছে সব জায়গায়। এগুলা তো হলো আপনার মূল সমস্যার বাই প্রোডাক্ট এখন আপনি পাচ্ছেন আর কি। এখন প্রথমে হচ্ছে হইলো ক্যাপিটাল ইরোশন হচ্ছে, ইনভেস্টর ঠকে যাচ্ছে, ঠকে গেলে চলে যাচ্ছে। তখন আপনার যারা মানে মানে একেবারে সোনার ডিম একসাথে খাওয়ার চিন্তা করছেন, তারা এখন বুঝেন কি হবে। এখন হয়তো শুধু আপনি যে বললেন স্টাফরা চলে যাচ্ছে, অনেক ডাইরেক্টর, অনেক কোম্পানি বন্ধ করে চলে যাবে কখন সেটার অপেক্ষায় দেখতে আসিয়ে। অনেকে তো পালাবে না, স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধ করেই চলে যাবে। অনেক ভদ্রলোক মানুষ দেখবে যে লস হচ্ছে আর চালাইতে পারতেছি না, হয়তো শুধু মানে ওই এমপ্লয়ি যাবে না, সাথে মালিকও চলে যাবে। কারণ হইলো সবাই মানে খুব কুইক বড়লোক হওয়ার চেষ্টায় নেমে সবাই একসাথে কুইক গরিব হওয়ার রাস্তায় আছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু মাহমুদ হোসেন ভাইয়ের কাছে যেতে চাই। প্রাথমিক গড় প্রস্তাব বা আইপিওর সময় প্রকাশিত ফাইন্যান্সিয়াল রিপোর্ট কোম্পানিতে যে ধরনের ভালো পারফরমেন্স থাকে, পরবর্তীতে তা খারাপ হওয়ার পিছনে সিএ ফার্মের সংশ্লিষ্টতা কতটুকু? থ্যাংক ইউ সেলিম ভাই, আপনার এই প্রশ্নের উত্তরে আসবো। আমি একটু আমাদের শাকিল ভাইকে একটু কমপ্লিমেন্ট করি যে যখন দেখভাল করার প্রশ্নটা আসে, উনিও এটাই মিন করেছে যে এটা আসলে ঠিকঠাক মতো পরিচালনা হচ্ছে কিনা, বা তারা যে রিপোর্টটা করছে সেটা ঠিকঠাক আছে কিনা। এই জন্যই আমাদের রাষ্ট্রীয় কিছু সংস্থা আছে বা আপনার প্রাইভেট লেভেলে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিছু দায় দায়িত্ব আছে। কোম্পানির বিজনেস কোম্পানি চালাবে, সেটা ঠিক, বাট একটা স্টক এক্সচেঞ্জে যে রিপোর্টটা জমা দিল বা বিনিয়োগকারীদের স্বার্থ এখানে সংরক্ষিত হচ্ছে কিনা, বিনিয়োগকারীদের ফলসিফিকেশন করে কোনোভাবে আপনার তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিনা, এটা দেখভাল করার জন্যই তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। এটা দেখভাল করার জন্য তো এফআরসি কে গঠন করা হয়েছে। ইভেন আর্থিকভাবে কোনো অন্যায় করা হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে যারা পাবলিকের টাকাই চলে এবং পাবলিকের স্বার্থ কিন্তু তাকে সংরক্ষণ করতে হবে। তো এই ইনস্টিটিউশনগুলা সামহাউ কিন্তু আপনার ওই ইফেক্টিভলি পারফর্ম করে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এটাই আমার কাছে মানে একটা ইস্যু মনে হয়। যে আমি একটু বলতে চাই, একটু পরিষ্কার করার জন্য। আপনার কথাটা ঠিক আছে, যেটা আপনি বলতেছেন যে আসার পরে তদারকিটা ঠিক মতো হচ্ছে কিনা, তারা যে বিজনেসটা করতেছে যেই কোম্পানি, তারা সুচারুরূপে পাবলিকের টাকা ব্যবহার করতেছে কিনা, এইটা অবশ্যই। কিন্তু যেই কোম্পানিটা আসছে সেটা হইলো একটা মনে করেন মানে খুবই খারাপ অবস্থা। তদারকি করে দেখা গেল যে তার হার্টের অবস্থা ভালো না, তার কিডনির অবস্থা ভালো না, তার লাংসের অবস্থা খারাপ। তদারকি করে, কিন্তু প্রশ্নটা আসতেছে আপনার ঢুকার সময়ই আপনার এটা ভালো করতে। এখন যেটা আপনি বলতেছেন, এখন তো যে জিনিসগুলা ঢুকে গেছে, এখন যারা তদারকি করবে তারাও দেখতেছে যে হ্যাঁ এটা তো বাঁচবে না, এই দাম কেন, এইটা তো এইভাবে টিকতে পারবে না। কারণ এটা যে পরিমাণ করা হয়েছে, মানে ক্যাপিটাল এটাকে বলে সাইফন করে নেওয়া হয়েছে, সেটা আসলে এই কোম্পানিটা এইটা না। এখন এই মৃত গরুটারে আপনি কি তদারকি করবেন? এটা তো কিছুই নাই। শাকিল ভাই ধন্যবাদ, আপনি একদম যথার্থই বলেছেন। এখন আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে লোক আমাদের ডিরেক্টর সাহেবরা ইন্ডিভিজুয়ালি 2% হোল্ড করলো না, বা তারা আপনার অল টুগেদার 30% হোল্ড করলো না, এটা আপনার তদারকি করার জন্য তো এটা তো রকেট সায়েন্স না। এটা তো আমি বলবো যে একটা মনে করেন উইলফুল অ্যালাউয়েন্সেস নট টু আপনার এনশিওর ইট। কারণ এই 30% হোল্ড করছে কিনা এটা দেখার জন্য কিন্তু আপনার মনে করেন জটিল কোনো ব্যবস্থার দরকার নাই, খুব ইজিলি দেখা যায়।
তো আমরা কি আপনার সতর্কভাবে নজর রাখছি বা এটা যেন কমপ্লাই করে এজন্য কি চেষ্টা করছি, না আমরা তাদেরকে অ্যালাউ করছি? দ্যাট ইজ এইখানেও নাম্বার আপনার একটা বুঝার আচ্ছা গ্যাপ আছে, এইখানেও একটা বুঝার গ্যাপ আছে আমাদের। এখানে আমি একটু বলুন। যোগ করতে চাই, এই 2% 30% বিষয়ে আমি একটু যোগ করি। এরকম এখন যে যারা আইনটি করেছিল এই আগের কমিশন যারা দায়িত্বে ছিলেন, তাদের যারা শীর্ষ পর্যায়ে ছিলেন তার কাছে একজন প্রশ্ন করেছিলেন, আমার পরিচিত একজন প্রশ্ন ছিলেন যে আপনারা কিন্তু আপনারা বাস্তবায়ন কেন করছেন না। সেখানে শীর্ষ পর্যায়ে যিনি ছিলেন তিনি উত্তরটা দিয়েছেন এরকম, ব্যক্তিগতভাবে এটা আনঅফিশিয়াল উত্তরটা দিয়েছেন যে আমি যদি এখন 20% করতে যাই, এটি ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে এখানে পেছনে যারা আছে তারা আমার পিছনে লাগবে, এবং আমার পিছনে লাগলে যাবে যে অনেক কিছু বের হয়ে আসবে, তখন আমি তাদের সাথে পাবো না। এই যদি বিএসএসসি এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, তাহলে সেই বাজার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেই বাজারে নতুন কি আশা করা, সেটি আমার বোধগম্য না। শাকিল ভাইরা হয়তো ভালো বলতে পারবে। হাসিব, আপনার কথাটা আমি স্পষ্ট শুনতে পারিনি, কারণ টেকনিক্যাল কোনো প্রবলেমে আপনার প্রশ্নটা ধরতে পারিনি আসলে। শাকিল ভাই, যেটি হচ্ছে আমি একটু আবার রিপিট করি, সেলিম ভাই যদি অনুমতি দেন, সেটি হচ্ছে যে 2% 30% যারা আইনটি করলো তাদের শীর্ষ পর্যায়ে যারা ছিলেন তাদের কাছে একজন প্রশ্ন করেছিলেন যে আপনারা 2% 30% কেন বাস্তবায়ন করছেন না। তো আগের যারা শীর্ষ পর্যায়ে ছিলেন তারা বলেছেন যে আমরা যদি করতে যাই, এর পেছনে যারা আছেন, অর্থাৎ যে সব কোম্পানিগুলোর ওনার যারা, ডিরেক্টর যারা, চেয়ারম্যান, তারা এতটা শক্তিশালী যে তিনি হয়তো ওইখানে থাকতে পারবেন না, তার পেছনে যাবে। তো যিনি আমাকে কথাগুলো বলেছেন তিনি আমাকে যেটি বললেন যে আমি এরকম বলেছিলাম যে তাহলে কি ওই তারা যদি আপনার পেছনে লাগে তাহলে কি আইপিও পেমেন্টের কাজটাগুলো হয়ে আসবে কিনা। তো আপনি দেখেন, নিজেকে বাঁচানোর জন্য আপনি একটি আইন করলেন, সেই আইনটি বাস্তবায়ন আপনি করলেন না, বিনিয়োগকারীদের বাজার থেকে যা টাকা নিছিল সেই টাকা লুটে খেয়ে ফেলল। এবং এই যে প্লেসমেন্ট নিয়ে সবার আগে কথা বলেছেন, আমি ধন্যবাদ দিতে চাই শাকিল ভাইকে। শাকিল ভাই কিন্তু পাবলিকলি বলেছে এবং তিনি দায়িত্বের থেকে তিনি বলেন প্লেসমেন্ট বন্ধ করতে হবে, না হলে এই বাজার টিকবে না। এবং তারপরে দেখা গেল যে হাজার হাজার কোটি টাকার প্লেসমেন্ট বাণিজ্য হলো। এবং একটি বিষয়, এই যে শাকিল ভাইয়ের মতো যারা আছেন, যারা শীর্ষ পর্যায়ে ক্যাপিটাল, তারা যখন কথা বলতেন ক্যাপিটাল মার্কেট এই আইপিও প্লেসমেন্ট বাণিজ্য নিয়ে, তারপরে কিন্তু আমরা দেখতাম যে বিএসসি থেকে না হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সিআরও যিনি বাধ্য হয়েছেন জিয়া, তার নেতৃত্বে একটি তদন্ত টিম চলে যেত। শাকিল ভাই বা আমি ব্যক্তিগত মনে করি বাংলাদেশে তিনি ওয়ারেন বাফেট হিসেবে খ্যাত, ওইটা আমরা জানি, কিন্তু তারাও কতটা কথা বলতে পারতেন, তারা ভয় পেতেন। আমি শাকিল ভাই ভুল বললে আপনি শুধরে দেবেন, তারা ভয় পেলেন। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা দীর্ঘদিন ধরে কথা বলতেন যেসব লিডার, তারা যদি পাবলিকলি কথা বলতেন তাহলে হয় বিএসসি থেকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে তাদের তদন্ত চলে যেত, যে তাদের যুবকের মতো তদন্ত করতো। ভয়ে গত 10 বছর তো তারা কথা বলতে পারেন নাই। বিনিয়োগকারীদের স্বার্থ, এই শাকিল ভাই সব সময় কথা বলেন, আপন গতিতে বাজার ঠিক হবে, আপন গতিতে বাজার যখন যেটি স্বাভাবিক থাকবে। এখানে তো স্বাভাবিক ছিল না। আপনার কয়েকজন ব্যক্তি, আপনি 50 জন ব্যক্তি হবে তো এই আইপিও প্লেসমেন্ট দিয়ে যারা 1 লাখ 2 লাখ নিয়ে এসেছেন, সেই টাকাগুলো এইভাবে লুটে ফুটে নিয়ে গেছেন এবং শুধু কাগজ বাণিজ্য করে। তাদের কি কোনো পানিশমেন্ট হয়েছে? পানিশমেন্ট কাদের দিয়েছেন? ধরেন বা রহিম জব্বার, এরা যে বিনিয়োগ করেছে 5 লাখ টাকা, তিনি যে শেয়ারটি কিনেছেন সেই শেয়ারটি কেন বাড়লো এর জন্য তাকে পানিশমেন্ট দিয়েছেন। কিন্তু বাজার থেকে যারা সব টাকা নিয়ে গেল তাদেরকে তো পানিশমেন্ট দেননি। তাহলে প্রণোদনা কি দিয়ে হবে? সরকার কি দিবে? এই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যা কিছু দিয়েছে ক্যাপিটাল মার্কেট, এর চেয়ে কিছু দেয়ার আমার যতটুকু জ্ঞান, এর চেয়ে বেশি কিছু দেয়ার নেই। আপনি প্রণোদনা দিয়ে তো শেয়ার বাজার চলে না, এখানে মুনাফা হয়, এটা মার্কেটে ডেপথ থাকবে, ডেপথ বাড়ানোর জন্য ভালো শেয়ার আনতে হবে। যে মার্কেটটা মার্কেটই না, শুধু প্লেসমেন্ট, আইপিও এবং কারসাজি হয় এবং যারা নির্দোষ তাদেরকে আপনি পানিশমেন্ট দেন। এই যে 2010-এর আগে যারা বাজারে তাদের
দেখেন এই স্টেজে তাদের বিরুদ্ধে কত শত শত অভিযোগ, মামলা, এবং 2000 পরে যারা এসেছেন, যারা একটু বাজারে যার ফান্ড বেশি হয়েছে তারই তত কাগজ নিয়ে গেছে ডিএসসিসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানে দাঁড়াতে পারে না। তো তাহলে কিভাবে বাজার ঠিক হবে? এবং এইবারে কেউ কথা বলতে পারেন নাই। শাকিল রিজভী ভাই তিনি আমার ভালো জানেন এই ব্যাপারটাই। সেলিম ভাই, আমি মাহমুদুর এই প্রসঙ্গে মাহমুদের কাছে একটু যেতে চাই। শাকিল, যে যে কথা সারমর্ম যে এটা দাঁড়ায়, আমার কাছে যেটা মনে হয় যে সিএ ফার্ম, ইস্যু ম্যানেজার, ট্রাস্টি, অ্যাসেট ম্যানেজারদের যে কোড অফ এথিক্স, এখানে বোধহয় কোথাও একটা সমস্যা আছে। এইখানে যদি একটা সংযোজন, এগুলো যদি মানে ইথিক্স সংযোজন করা যায়, সেক্ষেত্রে কি মনে করেন, এগুলো কি পরিবর্তন আসতে পারে? সেলিম ভাই ধন্যবাদ। আপনার আগের প্রশ্নের অ্যান্সারটাও একটু দেওয়া হয়নি, আমি অন্য একটা ইস্যুতে চলে গেছিলাম, দুটোই অ্যান্সার করছি। দেখুন, নাম্বার ওয়ান, ওই যেটা বললেন যে যখন গণপ্রস্তাবে আসে আইপিওতে, তখন যে কোম্পানির একটা রোজি পিকচার নিয়ে আছে, তো এটার ব্যাপারে আপনার মতামত জানতে চেয়েছিলেন। দেখুন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি এখানে যে আপনার এই এখানে আমি বলবো যে সবচেয়ে বড় ব্যাপার পদ্ধতিগত কিছু প্রবলেম কিন্তু এখানে থেকে গেছে। যেমন আমরা 5 বছরের একটা কোম্পানির কিন্তু গণপ্রস্তাবে যে রেড হারিং আপনার প্রসপেক্টাসটা দেয়, প্রসপেক্টাসে 5 বছরের আপনার তথ্যাবলীগুলো দেয়। এখন দেখা যাবে যে এই 5 বছরে একটা কোম্পানিকে বিল্ড আপ করে, এবং যারা বেশিরভাগ কোম্পানি নিয়ে আসে তারা কিন্তু ভাবে 5-7 বছর এটাকে করে আপনার একটা মেকআপ করে, যেটার একটা টার্ম বলে যে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। এই ক্রিয়েটিভ অ্যাকাউন্টিংটা করে, তো ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে তারপর তারা নিয়ে আসলো। এখন এখানে বিগত যদি আপনার একদম কোম্পানির বিগিনিং থেকে পুরো খুব বেশি দেখার দরকার নাই, কিন্তু জটিল করার দরকার নাই। যে যেমন মনে করেন ভিএটি রিটার্ন গুলো দেখুক, ভিএটি রিটার্ন গুলো দেখে যে কি পরিমাণ রেভিনিউ দেখানো হয়েছে সেটা দেখুক, আয় করে কি পরিমাণ ট্যাক্স দেওয়া হয়েছে, নেট প্রফিট দেখানো হয়েছে, এটুকু দেখুক। তাহলেই কিন্তু একটা আপনার মেজর একটা ডেভিয়েশন কিন্তু উঠে আসবে যে 15 বছরে তারা এত কম প্রফিট করছে, আইপিওতে আপনার অ্যাপ্লাই করার আগের 5 বছর কিভাবে আপনার এত বেশি প্রফিট করলো। এটা একটা পদ্ধতিগত একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, মানুষ যখন মনে করে যে তারা অন্যায় করে মানুষকে ঠকিয়ে পার পাবে, তখন তারা কিন্তু বিভিন্ন এই যে প্রণোদনা, তারা যে অন্যায় করে যে আর্থিক একটা লাভবান হয়, এজন্য কিন্তু তারা এটা করে। বাংলাদেশে আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল সেক্টরের বিগত 30 বছরে 40 বছরে কোন ইস্যুটা আপনার ঠিকমতো বিচার হয়েছে? কোনটাই কিন্তু বিচার হয়নি, কারণ ফাইন্যান্সিয়াল সেক্টরে কমপ্লিট একটা বিচারহীনতার সংস্কৃতি কিন্তু আছে। সেখানে যেমন অডিটররা কিছুটা ইনভলভ আছে, বাট মেইন ইনভলভ কিন্তু আছে যে সেলিম ভাই, আমি 1 মিনিটে শেষ করছি, মেইন ইনভলভমেন্ট কিন্তু আছে ইস্যু ম্যানেজাররা। জি বলুন, সরি সেলিম ভাই। সেক্ষেত্রে যে ফিউচার টার্গেট যদি দেওয়া হয় যে 5 বছর পরবর্তী ইপিএস বা তাদের ডিভিডেন্ড কেমন দেবে, এটার উপরে যদি করা থাকে যে তাহলে কি হয় যে গত 15 বছরে আমি তার মানে দেখলাম, পোর্টফোলিও দেখলাম, কিন্তু নেক্সট আপনি আসার পরে নেক্সট 5 ইয়ার্স কি করবেন, 4 ইয়ার না। এখন এখানে আমাদের শাকিল ভাইয়ের আগে যে অ্যান্সার দিয়েছে ওখানে এটা এসে গেছে। কেন এসে গেছে আমি বলছি, কারণ উনি কিন্তু বলছে যে একটা কোম্পানি আপনার জেনুইন রিজনেও কিন্তু ভালো পারফর্ম নাও করতে পারে। এখন আপনার মনে করেন ফিউচার নিয়ে তো সামবডি ক্যান প্রেডিক্ট, বাট কনফার্ম তো করতে পারে না, তাই না? এবং যারা শেয়ার মার্কেটে মাধ্যমে ইনভেস্ট করছে তারা কিন্তু ওই কোম্পানির লাভ এবং লসের আপনার ভাগিদার হওয়ার জন্যই সে শেয়ার কিনেছে। কাজেই এক্সিস্টিং ডিরেক্টররাও কিন্তু ফিউচারে আগামী 5 বছর 10 বছরের কমিটমেন্ট দিতে পারবে না। সেটা হবে আপনার মনে করেন আমাদের চিরাচরিত যে ব্যবস্থা আছে সেটা থেকে প্রচন্ড একটা ব্যত্যয়, ওটা সম্ভব না। বাট আমার কথা হচ্ছে যেভাবে করে আইপিওটা আসছে, এইটাই তো একটা ফল্টি প্রসিডিউরে বা আপনার মনে করেন ফাঁক ফোকর দিয়ে চলে আসছে। এই যে হাসিব হাসান ভাই
100টা কোম্পানি আছে, তার ভিতর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি এখন ঠিক মতো পারফর্ম করছে না। তাহলে আমাদের এখন পোস্টমর্টেম করেন যে কেন এই কোম্পানিগুলো এখন পারফর্ম করছে না। তার মানে কি এরা আপনার রং একটা প্রেজেন্টেশন দিয়ে আসছে? তাহলে রং যে একটা ডিক্লারেশন দিয়ে আসলো, এর সাথে কারা কারা জড়িত? এখানে থাকতে পারে যারা এপ্রুভার, তারা এখানে থাকবে যারা ইস্যু ম্যানেজার, তারা, কারণ তারা গিয়ে সার্টিফাই করেছে যে এই কোম্পানির ফ্যাক্টরি আছে, এই কোম্পানির অপারেশন চলছে, তারা কিন্তু ডিক্লারেশন দিয়েছে। তাহলে ডিক্লারেশন দেওয়ার পরে এখন দেখা যায় অনেক কোম্পানির কোনো ব্যবসা প্রতিষ্ঠানই খুঁজে পাওয়া যায় না, অনেক কোম্পানির কোনো কারখানা খুঁজে পাওয়া যায় না। তাহলে তারা কি দেখেছে বলেন? যে অডিটর সার্টিফাই করেছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গিভ কারেক্ট ভিউ, তাকে ধরা হোক যে তুমি কি দেখে সার্টিফাই করেছো। তো এখন তো মনে করেন এগুলো তো ওই যে অনেকটা এরকম যে চোরে চোরে মাসতুতো ভাই, সবাই একসাথে মিশে একটা আপনার মনে করেন কলিউসিভ বিফোর্টে করে গেছে। এবং আমাদের যে আপনার রাষ্ট্রীয় শাসনতন্ত্র, এটা এরা আপনার মনে করেন সামহাউ দে আর allowing it to make it happen as if মনে করেন এখানে কোনো কিছুই হচ্ছে না। আদারওয়াইজ কত মানুষ আপনার মনে করেন প্রত্যাখ্যাত হচ্ছে, কত মানুষ পথে পড়ছে, আমাদের কেউ দেখভাল করছে না। বাট আমি যেটা আসার ব্যাপার হচ্ছে বর্তমান কমিশন যারা আসছে তারা এখন পর্যন্ত যদি বলি ইফ মর্নিং শোজ দ্য ডে, তাহলে কিন্তু দে আর ডুইং এক্সিলেন্ট থিং এবং তারা কিন্তু খুবই অ্যাক্টিভ। আপনার মনে করেন এই যে দেখেন কেয়া কসমেটিক্স এর ইস্যুতে তারা জরুরি একটা মিটিং করছে, তাহলে তারা কতটা রিঅ্যাক্টিভ চিন্তা করেন আপনি। বিগত কমিশনে এটা হয়েছে কিনা চিন্তা করে দেখেন তো। আপনার হচ্ছে ইভেন এমন হয়েছে বিগত কমিশনে একটা অডিটরের আপনার একটা ইস্যু আসলো, ইনস্টিটিউট আপনার ওই অডিটরের লাইসেন্স ক্যান্সেল করে দিল, তখন আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঠিকই ওই কোম্পানি কিন্তু আবার অ্যাপ্রুভাল দিয়ে দিল, তারা বললো আমাদের কিছু করার নাই। তার মানে কি এই যে রেগুলেটরের মধ্যে সিনক্রোনাইজেশন, যেটা অডিটরের রেগুলেটর আমরা বলি সিএ ইনস্টিটিউট, সে অ্যাকশন নিল অথচ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো কিছু করলো না এবং ওই কোম্পানি ঠিকই মার্কেটে আসলো। তো তারা বললো আমাদের কোনো কিছু করার নাই, তাহলে তো এটা হচ্ছে না। দেন নেক্সট কোশ্চেনে যদি কোড অফ ইথিক্স এর কথা বলি, ভাই আপনি অনেক বাংলাদেশে যদি আইনের কথা বলেন, বাংলাদেশে অন্য অনেক দেশের চেয়ে আইন কিন্তু অনেক বেশি আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ম নীতি এবং আইন করেছে, অনেক বড় বড় প্রাইজ পেয়েছে, গ্রেড তাদের অনেক বাড়িয়েছে। আপনি করেন, কোনো সমস্যা নাই। কোড অফ ইথিক্স অলরেডি আছে, অডিটরদেরও আছে, ইস্যু ম্যানেজারদের আছে কিনা আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। অডিটরের একদম ইন্টারন্যাশনাল আমরা বলি আইফ্যাক, ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্ট, তাদের কর্তৃক তৈরি করা, যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনার প্রতিপালন হয়, সেটা কিন্তু আছে। বাট এখন কথা হচ্ছে যে আইন থাকলে তো হবে না, কর্তার গরু শুধু খাতায় থাকলে হয় না, গোয়ালে থাকতে হয়, এটা প্রতিপালন হচ্ছে। এবং আমাদের যে লিগাল ল এনফোর্সিং এজেন্সি আছে বা আপনার আমাদের যে বিভিন্ন রেগুলেটরি এজেন্সি আছে, দে হ্যাভ টু মেক শিওর দ্যাট কেউ যদি ব্যত্যয় ঘটায় তারা আইনের আওতায় আসবে। আদারওয়াইজ অনেক বড় বড় আইন করতে পারবো বাট আপনার ইফেক্টিভলি আপনার কোনো রেজাল্ট কিন্তু আসবে না। থ্যাংক ইউ। মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ। একটু হাজিব ভাইয়ের কাছে যেতে চাই। ইনস্টিটিউটদের ব্যাপারে নানা অভিযোগ আছে, আপনি কি মনে করেন এগুলি কি আসলে সত্যি? গত 10 বছরে আপনার যতগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমরা যাদেরকে বলি, যদি বলেন ব্যাংকের সাবসিডিয়ারি, লিজিং এর সাবসিডিয়ারি, ইন্স্যুরেন্সের সাবসিডিয়ারি এবং মিউচুয়াল ফান্ড যে অ্যাসেট কোম্পানি, এদের যে ব্লক ট্রানজাকশন গুলো হয়েছে, এইগুলো যদি একটু অডিট করা যায় আপনার বের হয়ে যাবে যে কারা কারসাজির সাথে জড়িত ছিল। আমি আপনাকে একটি এক্সাম্পল দেই। আপনার একটি লো পেইড আপের কোম্পানি, আপনার যেটির দাম একটা সময় প্রায় 2000 টাকা চলে গিয়েছিল, তারপরে একটি ব্রোকার হাউসের ছোট পর্যায়ের একজন এমপ্লয়ি, তিনি আইসিবির সাথে যোগ করে আইসিবি কে ওই শেয়ারটি একদম 1500 টাকার উপরে দিলেন এবং এরপরে এই শেয়ারটি কমতে কমতে এখন 100 টাকা কেনা বেচা। এই যে ব্লকে আইসিবি শেয়ারটা নিল, আমরা যদি জানতে পারি এই যে কেয়া কসমেটিক্স নিয়ে যে কথা হচ্ছে, কেয়া কসমেটিক্স এর শেয়ার আইসিবির কাছে কতগুলো আছে, সেই শেয়ারগুলো কোন কিনেছিল, কেন কিনেছিল, এই কোশ্চেন গুলো করা হোক। আমরা যদি টপ যে ব্রোকার গুলো আছে
ব্যাংকের সাবসিডিয়ারি যে ব্রোকার গুলো আছে তাদের ব্লক গুলো যদি গত 10 বছরের ব্লক যদি আমরা একটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি, যেটির দাম 15 টাকা ছিল সেটি 40 টাকা হয়েছে, হয়ে যাওয়ার পরে ওই গুলো সব ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো সেইগুলোতে ঢুকিয়ে দিয়েছে। একটি নতুন একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সেটি 15-16 টাকা থেকে 40 টাকায় উঠিয়ে সেই হাউসে দিয়ে হয়েছে। এই যে কারসাজি গুলো হয়েছে এগুলো তদন্ত হয়, তদন্ত হয়েছে কে, এই শেয়ার গুলো 38 টাকায় আপনি কিনেছেন, আপনি হয়তো 1 লাখ শেয়ার কিনেছেন, আপনার তদন্ত হয়েছে, কিন্তু এই কারসাজি চক্রের তো তদন্ত হয়নি। এবং সম্প্রতি একটি আমরা শুনতে পাচ্ছি যেটি হচ্ছে অনেক ব্যাংক সজাগ হয়েছে তার সাবসিডিয়ারি ব্যাপারে, অনেক ব্যাংক অডিট করাচ্ছে তার ব্রোকারেজ হাউসের ব্যাপারে, এবং দেখি ব্যাংকের আমরা তার রেজাল্ট পাচ্ছি, এবং এটি সবাই দাবিটা এটি তুলছেন। আপনি ভালো জানেন, আপনি সাংবাদিক, বিনিয়োগকারীদের সাথে আপনার কথা হয়, বিনিয়োগকারীরা কিন্তু একটি দাবি এখন তুলছেন, সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিগুলো আছে তাদের অডিট করতে হবে, এবং এখানে অডিট করলে আপনি মিনিমাম 5-10 জন সিইওর চাকরি চলে যাবে। এবং মার্চেন্ট ব্যাংকার চক্র আছে, চক্রটি বিএসসিসি তে কিন্তু এখন ঢোকার চেষ্টা করছে। বিএসসিসি তে আমরা দেখি তারা বিভিন্ন সময় ফুল দেয়ার, এই দেয়ার, ওই দেয়ার, বিভিন্ন কাজে বিএসসিসি তে যাচ্ছে, এবং আপনি এদেরকে থামানো না যায় নতুন বিনিয়োগকারী আসবে না। শাকিল ভাই যে কথাটি সবসময় বলেন আপন গতিতে এগিয়ে যাবে, এখানে আপন গতিতে এগিয়ে যাওয়ার তো বাধা এইগুলো, এই বাধা আপনাকে করতেই হবে। তবে একটি কথা মাহমুদ ভাই যেটি বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, সেখানে আমরা দেখছি বিএসসির পদক্ষেপগুলো যথেষ্ট ইতিবাচক। এই 2% 30% সেটি কিন্তু যারা আইন করেছে তারা 9 বছরে বাস্তবায়ন করতে পারে না। বর্তমান কমিশন আসার পরে কিন্তু সবগুলোকে চিঠি দিয়েছে, বাংলাদেশ ব্যাংকে মিটিং করে। এই পদক্ষেপ এগুলো যদি থাকে এবং বিনিয়োগকারীরা যদি এখানে মুনাফা পান, অর্থাৎ টাকা ইনভেস্ট করতে সে 1 টাকা 2 টাকা হোক সে মুনাফা পান, এখানে আপনাকে কোনো প্রণোদনা দিতে হবে, বিনিয়োগ চলে আসবে। কিন্তু আপনার এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে যে সুবিধা এবং এই কারসাজি চক্র বিএসসিসি মিলে তাদেরকে আপনাকে থামাতে হবে। আপনি দেখেন এই যে আপনি করলেন তার মধ্যে একটি আশ্চর্যজনক কথা আছে, বিনিয়োগকারীরা ক্যাশ ডিভিডেন্ড পেতেন, সেই ক্যাশ ডিভিডেন্ড তো এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার জন্য ক্যাশ ডিভিডেন্ড তো তাদের নিয়ে যাওয়া হয়েছে। যখন বিনিয়োগকারীরা ওই হয়তো ডিভিডেন্ড দিয়েই চলতেন, ক্যাশ ডিভিডেন্ড দিয়েই, সেটি নিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নটিতে আপনি আসেন, দ্বিতীয় জায়গাটিতে, সেটি হচ্ছে যে আপনার আইপিওতে আমরা দেখেছি 70 গুণ পর্যন্ত আবেদন হয়েছে। কারণ শাকিল ভাই যে কথাটি বললেন, আসলেই তো বাজারে আসলেই তো 70 টাকায় বেচা যায়, এবং 70 টাকায় বেচার পরে আমি ব্যক্তিগতভাবে তৎকালীন কমিশনকে অন্তত 10 বার বলেছি যে আপনারা এই নতুন শেয়ারগুলো আসার পরে যে কারসাজি হয় আপনারা এটা বন্ধ করার জন্য একটি তদন্ত, তারা করেনি। কারণ সেই যদি 10 টাকা 8 টাকা কি হতো তাহলে তো এই প্লেসমেন্ট বিক্রি করতে পারছেন না। তো এই যে 70 টাকায় যে শেয়ারগুলো কিনলো, কারা কিনলো? এই 70 টাকায় কিনেছে এই সব অ্যাকাউন্ট গুলো নেগেটিভ ইকুইটি ছিল, আমার হয়তো, আপনার হয়তো, বা আরেকজনের হয়তো একটা নেগেটিভ অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটি ওই ব্রোকারেজ হাউসটা নিয়ে গেছে, নিয়ে যে 70 টাকায় ওই তার প্লেসমেন্ট শেয়ারটি তিনি বিক্রি করে দিয়েছেন। এই বিনিয়োগকারীদের প্রতারণা করা হয়েছে বিনিয়োগকারীদের সাথে, এবং ভয়াবহ অবস্থা বিনিয়োগকারীদের বলা হয়েছে। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে সময় বিনিয়োগকারীদের দোষ দেওয়া হয়েছে, বিনিয়োগকারীরা বুঝেন না, বিনিয়োগকারীরা কারসাজির সাথে জড়িত, বিনিয়োগকারীরা অতি লোভী, এবং কারণেই কিন্তু আপনার এই যে আপনার বিনিয়োগ যে শিক্ষা সেই বাস্তবায়িত হয়েছে। বিনিয়োগ শিক্ষাটা আমরা কি দেখেছি একটি পিকনিক, ফ্যামিলি, বউ ছেলে মেয়ে নিয়ে একটি পিকনিক হচ্ছে, চিটং গেছে, খুলনা গেছে, রাজশাহী গেছে, একটি পিকনিক, এবং সেইখানে কয়জন বিনিয়োগকারীদের সম্পৃক্ততা ছিল, কিন্তু বিনিয়োগকারীদের টাকাও নিয়ে গেলেন, বিনিয়োগকারীদের দোষও দিলেন, সরকারের কাছে বললেন বিনিয়োগকারীরা দোষী, লোভী, কাশি। বিনিয়োগকারীরা যারা ছিলেন সবাই চলে গেছেন। আপনি জানেন যে 2010-এর পরে কয়েকজন বিনিয়োগকারী আত্মহত্যাও করেছেন। কি হয়েছে, কি বিচার হয়েছে? এবং আমি বলবো না যে ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সাকিবের মতো লিডাররা আছেন তারা চেষ্টা করেন নাই, তারা চেষ্টা করেছেন, কিন্তু তারাও তো একটা পর্যায়ে যে আটকে গেছেন। 2010-এর আগে আপনার কাছে বাজারে কোনো সমস্যা হলে অর্থমন্ত্রীর সাথে দেখা করতেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেন। 2010-এর পরে কিন্তু তারা করতে পারেন নাই।
ডিএসসি বোর্ড কিংবা ব্রোকার অ্যাসোসিয়েশন যখন যে অর্থমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন, তখন বিএসসিসি ইনচার্জ ওখানে যে বসা ছিলেন, তখন তো তারা বিএসসিসির ওই ব্যক্তিদের সামনে বলতে পারেন নাই যে এই কারসাজি হচ্ছে, কাগজ বেচা কেনা হচ্ছে, কাগজ বানানো হচ্ছে। এই অবস্থা থেকে পরিস্থিতি না পেলে ঠিক হবে না, এবং ঠিক করার জন্য আপনাকে ইমিডিয়েটলি এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন, যেসব সাবসিডিয়ারি কোম্পানি আছে, তাদের অডিট করাতে হবে, এবং অডিট করালে আপনার আসল দোষী কারা, কারসাজি করে বা কারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, তাদের সবগুলো বের হয়ে আসবে, এবং আমার মনে হয় বর্তমান কমিশন সেটি করবে। আচ্ছা, আমি সেলিম ভাই, ইফ ইউ অ্যালাউ, আমার একটা ছোট কোশ্চেন শাকির ভাইয়ের কাছে আছে। আচ্ছা শাকির ভাই, এই যে হাসিব হাসান সাহেব বললেন ব্যাংকের কথা, যে ব্যাংকের একটা ক্যাপিটালের পরিমাণ বাড়াবার জন্য অনেক পরিমাণ বাড়ানো হলো, যেটা মার্কেট আসলে টেক আপ করতে পারলো না। এই সিমিলিয়ার জিনিসটাই আমরা আবার দেখতেছি ইন্স্যুরেন্স কোম্পানি। আবার একটু রিপিট করবেন, আমি ধরতে পারি না। আমাদের হাসিব হাসান সাহেব বলছিলেন যে বেসেল 2 এর যে রিকোয়ারমেন্ট অনুসারে ব্যাংকের ক্যাপিটাল বাড়ানোর দরকার ছিল, এই জন্য ব্যাংকে বোনাস শেয়ার দিয়ে বা মার্কেটে বোনাস শেয়ার দিয়ে এটার ক্যাপিটালের পরিমাণ বাড়ানো হলো বা অন্যান্য মেকানিজমে বাড়ানো হলো, যেটা মার্কেটটা অনেকটা টেক আপ করতে পারলো না। এই সিমিলিয়ার একটা এক্সারসাইজ দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য। তাদেরকে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যে এত দিনের মধ্যে তাদের মার্কেটে আসতে হবে, বাট এই অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির যদি অবস্থা দেখা যায় যে তাদের যে বিজনেসের ভায়াবিলিটি এবং তাদের যে বিজনেসে আপনার অনেকে দেখা যায় যে টাকা নিয়ে কি করছে, সে এফডিআর এ রেখে দিচ্ছে। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি তো আর আপনার ইচ্ছা করলেই একটা নতুন ইউনিট, প্রোডাকশন ইউনিট বাড়াতে পারবে না। তো টাকাটা নিয়ে সে হয় আপনার অনেক অপারেশনও বাড়াতে পারছে না, কারণ তার ওই রকম করে স্কোপও নাই। তো এখন এটাও তো মার্কেটের জন্য সিমিলারলি একটা প্রবলেম তৈরি করবে। তো এক্ষেত্রে আপনারা যেহেতু আপনার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ প্লেয়ার এন্ড স্বার্থ সংশ্লিষ্ট পার্টি, আপনাদের কোনো উদ্যোগ আশা করা যায় কিনা যে এই আইনি রিকোয়ারমেন্টটাকে কোনোভাবে কিছু করা যায় কিনা, সো দ্যাট যারা টাকাটা নিয়ে ব্যবসা করবে না শেয়ার মার্কেট থেকে, রাদার টাকাটা নিয়ে এফডিআর এ রাখবে, তাদেরকে যেন মার্কেটে আসা অ্যাটলিস্ট বন্ধ করা যায়। বলবো আমি। ধন্যবাদ ধন্যবাদ মাহমুদ ভাই। রিজভী স্যার কিছু বলবেন এই বিষয়ে? জি, আমি একটু বলি আগের প্রসঙ্গ, তারপরে ওনার এই উত্তরগুলা দিই। আগে আপনারা যে আলোচনা করতেছিলেন যে ট্রেডিং হলে, আসিফ হাসান বললো যে ট্রেডিং হলে 2 টাকা লাভ করলেই তারে চিঠি দেওয়া হচ্ছে, তারে হয়রানি করা হচ্ছে, কিন্তু যেই জায়গায় দেখা দরকার সেইখানে আমার মনে হয় সেই জায়গাটা আড়াল করার জন্যই এই ব্যস্ততাটা রাখা হয়েছে। আমার মনে হয় যে বড় জিনিসগুলা আড়াল করার জন্যই এই ট্রেডিং যারা করে, 2 টাকা লাভ করে বা 5 টাকা লাভ করে বা লস করে, তারা লসও করে এট দ্য সেম টাইম, এই জায়গাটা আগে মানে পরে এই কাজটা উচিত ছিল, পরে আগে দেখা উচিত ছিল বড় কি কি ঘটনাগুলো আছে, তারপরে এই জায়গায় যদি কোনো ম্যানিপুলেশন হয় সেটাও দেখবে না যে না, কিন্তু কথা হলো যে মানে এই জায়গাটার উপরেই বেশি জোর দিতে, কিন্তু অন্য জায়গায় কিন্তু বড় সমস্যাগুলো রয়ে গেছে। এবং সেই সমস্যাটা শুরু হয়েছে প্লেসমেন্ট থেকে, এবং প্লেসমেন্টে কিছু লোক লাভ করার পরে মনে করেন প্রথমে 500 কোটি 1000 কোটি প্লেসমেন্ট হয়েছে, তারপরে বাড়তে বাড়তে 3000 কোটি, তারপরে সবাই আস্তে আস্তে আমাদের বিনিয়োগকারীরাও দেখছে যে এখানে লাভ নাই, প্লেসমেন্টে যাই, বন্ধ কোম্পানির গুলাতে তারা প্লেস করা শুরু করছে টাকা। এবং আমার মনে হয় এখনো বাজারে আসে নাই এরকম কোম্পানিতে এই মার্কেট থেকে প্রায় 4-5 হাজার কোটি টাকা চলে গেছে। মার্কেটের যে লিকুইডিটি, আপনারা যেটা, যারা একেবারে এই মার্কেটের প্রাণ ছিল, তারা প্লেস করছে একটা বন্ধ কোম্পানিতে। সেই কোম্পানিটা কবে খুলবে তাও জানে না, সেটা কবে লিস্টেড হবে তাও জানে না, তাদের টাকাগুলো কিন্তু আটকা পড়ছে। এবং এই প্লেসমেন্ট শব্দটা একটু পরিষ্কার হওয়া দরকার। প্লেসমেন্ট কারা করে, কারা করা উচিত, বিদেশে কারা করে, এইখানে কেন? এইখানে দেখা গেছে প্রথম দিকে আমরা দেখছি 300 লোক প্লেসমেন্ট করে, তারপরে এসিসি কে বলা হইলো, আগের চেয়ারম্যান করলো যে না এটা তো ঠিক না, এটা কমানো উচিত। উনি কমাইলেন, 100 জনে আনলেন, তারপরের ধাপে 50 জন, 100 জনে মনে হয় আনা হয়েছে। তারপরেও কিছু প্রসপেক্টাস দেখা গেছে এক একটা কোম্পানিতে 170 জন, আইন করার পরেও 170 জন দেখা গেছে প্লেসমেন্টের লিস্টের ভিতরে। তো আর প্লেসমেন্টের আসল ধর্মটা কি? প্লেসমেন্ট কিন্তু খুব ভালো জিনিস, কিন্তু আমাদের দেশে এটা নষ্ট হয়ে গেছে।
প্লেসমেন্ট হইলো অ্যাঞ্জেল ইনভেস্টর, ফেরেস্তা ইনভেস্টর তাদের বলে বিদেশে। অ্যাঞ্জেল ইনভেস্টর হলো একটা কোম্পানিতে যায়, 5 বছর থাকে এবং তার ওই কোম্পানি সম্পর্কে যে প্লেস করতেছে, আমি যদি একটা টেক্সটাইল মিলে প্লেস করি, টাকা প্লেসমেন্ট করি, তার মানে আমার টেক্সটাইলের প্রচন্ড অভিজ্ঞতা আছে, ওই কোম্পানিটাকে আমি কিছু আমার জ্ঞান বুদ্ধিও দিব, আমার টাকাটাও রাখছি, ওই কোম্পানিটা ভালো লাভবান হইলে আমরা মার্কেটে নিয়ে আসবো, লাভবান হবে। এখন হইতেছে শর্ট টার্ম, কে কি বুঝে আমি জানি না, সেই কতটুকু অ্যাঞ্জেল ইনভেস্টর তাও জানি না, তার ওই টেক্সটাইল সম্পর্কে কতটুকু ধারণা আছে এই 170 জনের তাও জানি না। তারা ওইখানে প্লেস করতেছে, প্লেস করে 1 বছর পরে লকিং ফ্রি করে এটা মার্কেটে মেরে দিছি। কারে মারলেন ভাই? বিনিয়োগকারীর মাথায় মেরে দিচ্ছেন। তাহলে এখন কি হইলো? এখন কিন্তু ওই ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান সবাই কিন্তু মরতেছে। এখন কিন্তু যাদের মারছেন তারাও মরছে, আর যে মারছে হেও মরতেছে, কারণ তার ক্যাপিটাল কিন্তু ইরোশন হয়ে গেছে। লাভ করছিল 100 কোটি, এখন তার ফান্ডে গেছে গিয়ে 500 কোটি লস। সুতরাং এই জায়গা থেকে কিন্তু উৎপত্তি, এটা হলো মানে মানে ইয়েটার মানে ক্ষতর উৎপত্তি। আর এই জায়গাটায় জোর না দিয়ে দেওয়া হচ্ছে কে ট্রেডিং করলো, কে 5000 শেয়ার বিক্রি করে কিনে 5000 টাকা লাভ করছে, ওইটার তদন্তের রিপোর্ট করতে করতে তো স্টক এক্সচেঞ্জ একেবারে তার প্রিন্টার, ফ্যাক্স মেশিন সবকিছু একেবারে মানে গরম হয়ে যাচ্ছে। সারাদিন কাজ করতেছে, প্রচন্ড কাজ, কিন্তু কাজের কোনো শেষ নেই। কিন্তু আসলে কিন্তু এন ইনভেস্টার লুজার, এন বিনিয়োগটাও ব্যাড ইনভেস্টমেন্ট। যে টাকাগুলো আমরা ঢেলে দিচ্ছি যে সমস্ত কোম্পানিতে, তারা কোনো টাকা পাওয়ার যোগ্য না, যে তাদেরকে আমরা টাকাগুলো দিয়ে দিছি। এখন সেটার মূল্য আমাদের আমি একটু শাকিল ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে। শাকিল ভাই, আপনি যেটা বলছেন অ্যাঞ্জেল ইনভেস্টর, আমার কেন কিন্তু অ্যাঞ্জেল ছিল। একটু ঘুরিয়ে যদি দেখেন আপনি, যে পরিচালক অথবা যে এখানে ওনার, তিনি প্লেসমেন্ট গুলো ছেড়েছেন এবং তিনি বেনামে নিয়েছেন। ওই যে 170 জনের নাম দেখেন, ওগুলো তার পরিচিতই নাম, কিন্তু শেয়ারটা তিনিই নিয়েছেন। অর্থাৎ তিনি ব্যবসা বুঝেন, তিনি কাগজ বুঝেন এবং তিনি প্লেসমেন্ট গুলো নিয়েছেন, বেনামে নিয়ে তিনি বাজারে দিয়েছেন। এইটা অ্যাঞ্জেল ইনভেস্টরের। আরেকটি হচ্ছে আপনার এই যে যেটি বললেন যে ফ্যাক্স মেশিন, দৌড়াদৌড়ি, এই লোক রাখা, ব্রোকারেজ, টপ 10 ব্রোকারেজ হাউস গুলোতে চিঠি নেওয়া, বিওয়ান ফর্ম, এই সবগুলো হয়েছে। এইখানে যে চক্রটি ছিল, সেই চক্রটি আমি যে তৎকালীন যে সিআরও ছিল, আমাদের এনটিভির প্রোগ্রামে আমরা এতে প্রতিদিন বলতাম প্রমাণ করে যে আজকে আপনার বিএসএসসির রুলসে আছে যে কোনো অস্বাভাবিক কিছু হলে কোশ্চেন করতে পারবে, কিন্তু শেয়ারের দাম বাড়লে কোশ্চেন করতে পারবে এটি পৃথিবীর কোথাও লেখা। সেই কাজটি ঢাকা স্টক এক্সচেঞ্জ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা লিডার ছিলেন, ডিরেক্টর ছিলেন, তারা প্রশ্ন করলে হাউজে তদন্ত চলে গেছে। সুতরাং এটি আটকানো যায় না। বিনিয়োগকারীদেরকে এগুলো দিয়ে বোঝানো হয়েছে, প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে, অর্থমন্ত্রীকে বোঝানো হয়েছে। আমরা অ্যাক্টিভ কমিশন মিটিং হয়েছে, 3 জনকে পানিশমেন্ট দিয়েছি, 6 জনকে পানিশমেন্ট দিয়েছি। এবং যখন কমিশন মিটিং হতো ওই দিন শেয়ার, আপনি গত 5 বছর দেখেন, ওই দিন শেয়ার বাজারে ইন্ডেক্স পতন হতো, শেয়ারের ফল করতো। কিন্তু আপনি দেখেন সম্প্রতি আমরা কমিটিং এ 2 মার্চেন্ট জরিমানা দেওয়া হয়েছে। কমিশন মিটিং কবে হবে বিনিয়োগকারীরা এই আশায় থাকেন এখন। আর আগে যে আতঙ্ক ছিল, মানে শেয়ার কিনেছি, এই শেয়ারটি গত 3 দিন বেড়েছে, তাহলে আমারও খারাপ। এইভাবে তো বাজার চলে না। জি, আর একটু বলে আমি চলে যাব, তো অনেক রাত হয়ে যাচ্ছে। আপনার কাছে শেষ একটা কোশ্চেন, আর যে বাজেটে আগের প্রশ্নটা ওই যে মাহমুদ ভাই যেটা বলছেন ওইটুকুর উত্তরটা চাইছিলেন উনি, যে ব্যাংকের ভেসেল আর ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি। এখন ব্যাংকের যেটা করছে ব্যাংকগুলা, তার যে লাভ যেটা ছিল, প্রভিশনিং করার কথা ছিল, সেই প্রভিশনিং গুলি প্রপারলি করে নাই। মনে করেন প্রভিশনিং না করে ফ্যাব্রিকেটেড লাভ দেওয়া হয়েছে, বোনাস শেয়ার ইস্যু হয়েছে লাস্ট মনে করেন 8 বছর ধরে। তার কিন্তু আসলে লাভ নাই, তার কিন্তু আসলে লস। তার ব্যাংক থেকে খেলাপি হয়ে গেছে। ঠিক মতো প্রভিশনিং করলে আপনি এই বোনাস শেয়ার গুলো ইস্যু করতে পারতেন না। আপনি এই লাভ দেখে বোনাস গুলা বাজারে বিক্রি করছেন, বিক্রি করে এদিকে আপনি ট্যাক্সও দিতে হয়েছে। এই সাথে লাভ দেখাই দিলে আপনি ট্যাক্স দিতে হবে। আপনি তো এফসিএ বুঝতেছেন জিনিসটা,
যেই লাভটা আপনার লাভ না সেটারে আপনি লাভ হিসেবে ঘোষণা করতেছে, সেই লাভ ঘোষণা করার ফলে আপনি ট্যাক্স দিতে হচ্ছে। এই পুঞ্জীভূত ক্ষতিগুলা এক সময় তো বাস্ট হবে আপনার, এক সময়, সেই সময়টা এখন সময়, মানে একই সাথে আপনাকে এই মার্কেটকে সবকিছু মিলে একসাথে ধরছে, বুঝতে পারছেন? আমি আমি আমাদের বর্তমান এসএসসি যে চেয়ারম্যান এবং কমিশনার, তাদের সাধুবাদ জানাই। তারা প্রথম থেকেই চেষ্টা করতেছেন। এমন একটা খারাপ সময় ওনারা আসছেন যে আমাদের, ওনারা যদি এই খারাপ পতিত অবস্থা থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমি আল্লাহর কাছে শুকর যাব। এবং খুবই একটা খারাপ সিচুয়েশন, একদিকে ব্যাংকের ফ্যাব্রিকেটেড মুনাফা থেকে লাভ দেওয়া, এখন বাস্তবতায় যখন আসতেছে সেইখানে আর পারা যাচ্ছে না। এখন আর কিভাবে মিলাবেন আপনি? অঙ্ক তো আর মিলতেছে না। সুতরাং এখন সেইটার প্রভাব পড়ছে এই মার্কেটের উপরে। এবং বোনাস শেয়ার এত মাত্রায় ইস্যু হয়েছে, আপনি যদি একটা, আপনার কোম্পানির পেইড আপ ক্যাপিটাল ছিল 30 কোটি, তার হইলো 800 কোটি। তা বোনাস শেয়ার দিতে দিতে তো আপনার বাজারের শেয়ারের 6 লাভ হয়ে গেছে। সেই সাথে কিন্তু কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বড় হয় নাই। আরেকটা যেটা আইপিও তে যে জিনিসটা বলতেছেন, প্রথমে রোজি পিকচার দেয়, পরে এটার একটা মানে আপনি তারে ধরতেও পারবেন না, আবার আপনি বুঝতে পারবেন শুধু, কিন্তু সবই অনুধাবন করতে পারবেন, কিছু কেউ বলতেও পারবেন না। এমন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাইক এটা। কিরকম সেই মাইকটা? ধরেন একটা কোম্পানি 20 কোটি টাকা আছে পেইড আপ, এখন প্লেসমেন্ট করছে আরো 80 কোটি টাকা, হইলো 100 কোটি। এখন পাবলিক অফারে আসছে 30 কোটি। এখন ওর আর্নিং পার শেয়ার কিন্তু 20 কোটিতে, ওর সেলটা কিন্তু টার্নওভার কিন্তু 20 কোটি। এই যে আমরা টাকাগুলা দিলাম, কোম্পানির কিন্তু কোনো সেলও বাড়বে না, এটা বোঝা উচিত। সেলও বাড়বে না, তার আর্নিং পার শেয়ারও বাড়বে না। তাহলে কি হচ্ছে? পেইড আপ ক্যাপিটাল বাড়ার ফলে সে ডাইলিউটেড হয়ে যাচ্ছে ইপিএস। যখনই ট্রেডিং এ আসতেছে, কোয়ার্টারলি রিপোর্ট দিচ্ছে, আগে দেখলাম 2 টাকা, এখন দেখি 30 পয়সা। আরে কতগুলা ক্যাপিটাল ঢুকছে, ওর সেল কি কোনো বাড়ছে? দেখা গেছে সেল আর একটু কমেও গেছে। এই জায়গাগুলা কিন্তু আপনি কত ক্যাপিটাল বাড়াবে, তার কি আসলে টাকার দরকার আছে কিনা, তার কোনো গ্রোথ আছে কিনা, এই লোকটা কি পারবে এই 300 কোটি টাকা দিলে এই ব্যবসাটা রান করতে? এগুলা কিছু কিছু আছে আপনি বুঝতে পারবেন, কিন্তু ওই যখন আপনি ফর্মুলার আইপিওর ফর্মুলাতে পড়ে কোনোটাই কিন্তু ঠেকানো যায় না, কয় কিনা এটা কিভাবে আটকাবে। না, ওইটাই শাকিল ভাই বলছিলাম যে আমাদের যে প্রসিডিউরটা হচ্ছে, ওই প্রসিডিউরে আসলে এটা চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে না। আর ইন্স্যুরেন্স কোম্পানির কথা যেটা বলছি, ওখানেও কিন্তু আপনি যে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, ওটাই কিন্তু হবে যে তারা এখন 50 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল নিয়ে যে প্রফিট করে, আরো 30 কোটি মার্কেট থেকে উঠিয়ে ওই সেম প্রফিটই হবে। তখন তো ইপিএস কমে যাবে, প্রফিটেবিলিটি কমে যাবে। বাট এখানে আইনের বাধ্যবাধকতা আছে বলে তাদেরকে লিস্টিং এর জন্য আসতে হচ্ছে, যেটা আমার মনে হয় যে বিষয়টা ঠিক হচ্ছে না বোধহয়। জি অবশ্যই, যদি যার টাকার দরকার নাই তারকে জোর করে টাকাটা নিয়ে তো কোনো লাভ হচ্ছে না। যে বিজনেস যদি গ্রোথ থাকে তাহলেই টাকা দেওয়া উচিত। জি ধন্যবাদ। শেষের দিকে আমি একটু যোগ করতে চাই, বিনিয়োগকারীর বাজারে নিয়ে আসতে হবে। বিনিয়োগকারীদেরকে বাজারে না নিয়ে আসতে পারলে আপনার লিকুইডিটি সমস্যার সমাধান হবে না। আপনি দেখেন গত 10 বছরে আইসিবি কে প্রচুর টাকা দেওয়া হয়েছে, সবশেষ 1 কোটি টাকা আইসিবি পেল গত বছর এবং তার আগের বছর মিলে। কই সেই টাকা? আপনি এইভাবে বাজারকে সাপোর্ট দিয়ে হবে। ইনস্টিটিউট গুলোর তাদের কারসাজি বন্ধ করতে হবে। বিনিয়োগকারীকে যে বাজারে ট্রেড করতে না দেয়া, বিনিয়োগকারীদেরকে প্রফিট করতে না দেয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিএসসির হস্তক্ষেপ, এগুলো বন্ধ করতে হবে। বিনিয়োগকারীরা যাতে সুষ্ঠু প্রবেশ পান, এখানে তিনি স্বচ্ছতার সাথে বিনিয়োগ করবেন। কেউ কিন্তু বলছে না যে আপনি কারসাজি করলে তাকে না ধরেন, কিন্তু দাম বাড়লেই তাকে ধরবেন। এটা বন্ধ করেন, বিনিয়োগকারীদেরকে মুনাফা করতে দেন এবং খারাপ আইপিও করেন। এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ যে ব্রোকার গুলো এই গুলো যে করে আপনার ব্লক গুলো, এগুলো বন্ধ করেন, এগুলো একজন শাস্তি দেন এবং বিনিয়োগকারীদেরকে এই আশ্বাসটুকু দেন, আপনি এখানে টাকা নিয়ে আসলে আপনার ঝুঁকিটা আপনার, কিন্তু এখানে কারসাজি করে আপনার টাকা নিতে পারবে না। তাহলে এই আস্তে আস্তে বাজারে ভালো শেয়ার আসবে, ভালো বিনিয়োগকারী আসবে এবং মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে, আপনি যদি ভারতের ইন্ডেক্স দেখেন, সেন্সেক্স 2007-এ 16,000 থেকে 7,000 চলে আসছে, 40 চলে গেছে। সেই হিসাবে আমাদের ইন্ডেক্স থাকার কথা এখন 20,000।
কিন্তু ইন্ডেক্স আছে 4,000-এর নিচে, এবং সেই 4,000 এটাও কিন্তু আর্টিফিশিয়াল। আপনি জানেন যে 2010-এর আগে ডিএসসি ইন্ডেক্স, এখন করা হচ্ছে ডিএসসি এক্স ইন্ডেক্স। সেই হিসাবে নিলে ইন্ডেক্স 2,000-এরও নিচে। এই বিষয়টি বুঝে এবং সরকারের কাছে যে বিনিয়োগকারীদের দেয়া হয়, মার্কেটে আসেন লোভী, এইসব বন্ধ করেন, বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করতে সুষ্ঠু পরিবেশ দেন, এই বাজারে এই অবস্থা ঘুরবে। কারণ বর্তমান চেয়ারম্যান, এবং আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির দুজন প্রফেসর আসছেন, বিশেষ করে ডক্টর মিজান স্যারের কথা বলতেই হয়। তিনি যেভাবে গত কয়েক বছর ক্যাপিটাল সংশ্লিষ্ট নিয়ে কথা বলেছেন, তাদের যে নলেজ, এই বাজার এখান থেকে ঘুরবে। তবে প্রাতিষ্ঠানিক কারসাজি বন্ধ করতে হবে। শেষ পয়েন্টটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কারসাজি কিভাবে, এই যে ফ্লোর প্রাইস দেয়া হলো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেয়া হলো, সেটি নিয়েও আমরা কারসাজি দেখলাম বাজারে। আশা করি এই বিভিন্ন মিডিয়ায় যে কথা বলেন দু একজন, যে ফেনাররা চলে যাবে, এটি উঠাতে হবে, এই করতে হবে, তারপরে যখন এসএসসি চেয়ারম্যান যখন স্পষ্ট করে বললেন যে এই ওঠানো হবে না এই সিচুয়েশনে, এবং যারা গুজরাট তাদেরকে আইন করছে, তারপরে কিন্তু দেখেন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর আগের অবস্থা যেটা দেখেছি, যে মিডিয়ার সামনে কথা বলতেন না কমিশন, সাংবাদিকরা বলতে এড়িয়ে যেতেন, ফোন ধরতেন না। কিন্তু স্বচ্ছতা থাকলে, জবাবদিহিতা থাকলে, বর্তমান কমিশন এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যেও তারা কিন্তু মিডিয়ায় আসছেন, কথা বলছেন, আমাদের শুনছেন, আপনার কথা শুনছেন, বিনিয়োগকারীদেরকে ওপেন অ্যাক্সেস দিচ্ছেন, এবং বিনিয়োগকারীদের যে কাজটি করা উচিত তার জায়গায় প্রতিবাদ করা উচিত। তিনি জানেন তার ব্রোকারেজ হাউসে সিইও, ব্রোকারেজ অমুক ট্রেডার কি করছেন, তিনি বিএসসিসি তে কমপ্লেন দিবেন, লিখিত কমপ্লেন দিবেন, যদি কাজ না তিনি আইনের আশ্রয় নেবেন, নেওয়ার তো সুযোগ আছে। এখানে সরকার আন্তরিক, কমিশন আন্তরিক, শাকির ভাইদের মতো লোকজন আন্তরিক, এই বাজার এখান থেকে উঠবে, এবং আমার বিশ্বাস বিনিয়োগকারী সেই পরিবেশটা দিলেই বাজারে ফান্ড চলে আসবে। আমিও বলেই শেষ করতে চাই যে আমাদের এই ক্রান্তিকালে আমরা যে খারাপ অবস্থায় আছি, থেকে একটা আশার আলো দেখা যাচ্ছে যে আমাদের যদি করোনা ভাইরাস চলে যায় এবং সার্বিক অবস্থার পরিবর্তন হয়, এবং বর্তমান এসএসসির যে সৎ নিয়তে বা ভালো একটা কিছু করার যে চেষ্টা, এটা যদি অব্যাহত থাকে, অবশ্যই বিনিয়োগকারী যদি লাভবান হয়, অবশ্যই বিনিয়োগকারীরা আসবে। বিনিয়োগকারীরা ডাকলে আসবে না, আপনার দৃশ্যমান কাজ করে দেখাইতে হবে যে না, আমরা এখন আর এগুলার ভিতরে নাই, এখন আমরা সবাই একটা সঠিক রাস্তায় আছি, তাইলেই কিন্তু বিনিয়োগকারী পাইতে কিন্তু অসুবিধা হবে না। এবং অন্য জায়গায় যে পরিমাণ বিনিয়োগ হয় শেয়ার মার্কেটে, আমাদের যে অর্থনীতির সাইজ, তারপরেও এইখানে ট্রেডিং হওয়া উচিত 3 থেকে 4,000 কোটি টাকা আমার মতে। কিন্তু অনেক আমরা পিছিয়ে আছি। আশা করি যদি আমরা এইভাবে সামনের দিনগুলোতে যদি ভালো কাজ করতে পারি, অবশ্যই এটা একটা বিনিয়োগকারীরা লাভবান হইলেই দলে দলে বিনিয়োগকারী আসবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা বলেন, আমি হয়তো একটু পরে চলে যাব। ধন্যবাদ আপনাকে। আমরাও শেষের দিকে, জাস্ট মাহমুদ হোসেন ভাই কাছে আমার একটা কোশ্চেন। পরিচালকদের সম্মিলিত 30% এবং ব্যক্তিগতভাবে 2% যে শেয়ার থাকার আইনটি প্রতিপালনে কি কোনো কি ধরনের বাধা বা আইনি ফাঁক কি আছে যে এই জন্য এটা কার্যকরী হয় না? আগে একটু বিনিয়োগকারীদের মধ্যে প্রায় একই কোশ্চেন থাকে যে এটা কার্যকরী হয় না, কেন হয় না, ক্লিয়ার করতেন। এটা নিয়ে আসলে আমরা তিনজনই বলেছি, এখানে আমি বলবো সদিচ্ছার অভাব, কোথাও আইনি কোনো বাধাও নাই, আপনার হচ্ছে সদিচ্ছার অভাব। আর আমাদের সবচেয়ে আনফরচুনেট পার্টটা কি, আমাদের ল মেকার, ল ব্রেকার এন্ড বেনিফিশিয়ারি ফ্রম ল নন কমপ্লায়েন্স, দে আর দ্য সেম পার্টি। যার কারণে হচ্ছে এই যে আপনার মনে করেন খুব প্রভাব প্রতিপত্তিশালী যে ব্যক্তিরা আছে, তারা যেমন ল তৈরি করে, আবার তারা নিজেদের প্রয়োজন অনুসারে আইন ভঙ্গও করে, এবং কেউ আইন ভঙ্গ করলে সেটা বেনিফিশিয়ারি তারা হয়। এই জন্যই এটা প্রতিপালন করা যাচ্ছে না, আদারওয়াইজ এটা আপনার আইনে কোথাও কিন্তু ফাঁকফোকর নাই। এখানে একটু বোঝার আবার একটু গ্যাপ আছে। এখানে যে এসএসসি যে আইনটা করছে, যেদিন করলো, তার আগে যে কোম্পানিগুলো লিস্টেড ছিল
তারা কিন্তু এই আইনের আলোকে আসে নাই, বুঝতে পারছেন? তাদের বক্তব্য হইলো আমরা যখন আসলাম আপনি এই আইনটা বানান নাই, এখন আপনি বানাইছেন, আমার কাছে এখন টাকা আছে 1.5% কেনার, আপনি এখন বলতেছেন আমার 2% করতে হবে, আমাদের সমষ্টিগত 30% করতে হবে। ভালো কথা, আপনি নতুন কোম্পানি গুলারে করেন, আর আমাদের বেলায় আপনি মানে বেশি জোরে চাপবেন না। হ্যাঁ, যেহেতু আপনি ওই আইনটা বানাইছেন। একটু যোগ করতে পারি, যদি এই বিষয়ে উদাহরণ আছে, আপনার জিপি যখন তালিকাভুক্ত হয় তখন কিন্তু সেটা তো আছে, না না সেটার উদাহরণ আছে, তাদের যুক্তি এটা, আমি বলতেছি না তাদের, সেটি কিন্তু মেনেছে। তাহলে আপনি এই যে বর্তমান আইন করলে সেটি আপনি মানবেন না? জিপি তো মেনেছে। না না না, আমি সেটা বলতেছি না, তাদের পক্ষে থেকে যে যুক্তিটা, তাদের না মানার পিছনের যুক্তিটা এইটাই দেওয়া হচ্ছে, আমি সেটা বলতে চাচ্ছি। অবশ্যই রেগুলেটরের আদেশ মানা, রেগুলেটরের আদেশ অবশ্যই মানা উচিত। তারপরে কি করছেন এসএসসিরা, তারপরে ওই যে যারা আইপিও মানছেন না তাদের আইপিও বা রাইট অফার অথবা বোনাস শেয়ার দেয়া, রহিত করা, ফার্দার ক্যাপিটাল বাড়ানো, এই জায়গাগুলোতে টাইট করছেন। কিন্তু এখনো কিন্তু অনেকগুলা কোম্পানি 2% এবং 30% এখনো কিন্তু হয় নাই। আচ্ছা সেলিম ভাই, আমি আরেকটু বলি, শাকিল ভাই ঠিকই বললো যে যারা যুক্তি দিচ্ছেন, দেখেন প্রতিটা আইন করলে সেখানে একটা থাকে যে প্রসপেক্টিভ ইফেক্ট আর একটা থাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। এখানে কিন্তু বিএসসিসি কিন্তু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলেনি, বলছে প্রসপেক্টিভ ইফেক্ট করতে, তার মানে যারা নাই তারা ভবিষ্যতে এটা করেন, ডে ওয়ানই করতে হবে তা কিন্তু না। এরপরে অনেক সময় চলে গেছে, অনেক জল গড়াচ্ছে, বাট আপনার মনে করেন ওই যে উইলিংনেসের অভাব, তারাও আপনার মনে করেন এটা এনফোর্স করছেন না। আবার যারা আছেন তারাও এটার এই একটা যুক্তি বলে তো আইনের আপনার ব্যত্যয় ঘটাতে পারে না, কারণ তারা ওটা মেনেই আসছে, সাইন করেই আসছে যে বাংলাদেশের এই যে পাবলিক ইস্যু রুল যখন যেটা চেঞ্জ হবে সেটার অথরিটি অবশ্যই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আছে নতুন করে করার, এবং সেটা তারা মানতে বাধ্য থাকবে। যদি কেউ না থাকে তাহলে ওয়ান ফাইন ডে তারা আপনার এখানে ডিলিস্টেড হয়ে চলে যাক, সমস্যা নাই তো। এবং কারা মানছে না, আপনার স্কয়ার কি মানছে না? ওনারা যদি না থাকে, না ওনারা যদি যারা 2% হোল্ড করতে পারতেছেন না, যারা না থাকে, আমাদের ইনভেস্টরদের মধ্যেও অনেকের কিন্তু 5% 6% শেয়ার আছে, তারাও কিন্তু আসতে পারেন। এই জায়গাটা করে দিলেও আমার মনে হয় যে প্রতিযোগিতার জায়গা তৈরি হবে, একটা ডিমান্ড সাইড ক্রিয়েট হবে। ভেরি রাইট। আমাদের আরেকটা যেটা প্রবলেম, আমি জাস্ট একটা কথা শেষ করে দেই, যে শাকিল ভাই যেটা বললো যে একটা কোম্পানির ইভেন্ট মনে করেন যে সারা জীবন প্রমোটারদেরই যে ডিরেক্টর থাকতে হবে তাও তো কোনো কথা না, যারা নতুন করে ইনভেস্ট করবে তারাও তো ডিরেক্টর হতে পারে। ওই কালচারটা তো আমাদের এখানে বিল্ড আপ হয়নি। যেমন আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, মানে বাই নেম দে আর ইন্ডিপেন্ডেন্ট, by association, by fame and everything they are dependent to other director। তো আমাদের এখানে আইন আছে, প্রতিপালন হয় না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যে আপনি যতক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীদের এই নিশ্চয়তা না দিচ্ছেন যে তোমাদেরকে এখানে ঠকানো হবে না, ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারী আসবে না। আপনার কনফার্ম করার দরকার নাই বিনিয়োগকারীদের। মাহমুদ ভাই, আমরা এবার আশাবাদী হতে পারি নতুন এসএসসি চেয়ারম্যানের কাছে যে আমরা এবার সঠিক আইন নিয়ম পাবো, সঠিক বিচার পাবো, সঠিকভাবে আইন প্রতিপালন হবে। সেলিম ভাই, শাকিল ভাইদের মতো যারা বিজ্ঞ ব্যক্তি আছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তাদেরকেও এগিয়ে হবে, বিসিসির সাথে তাদেরকেও কাজ করতে হবে বিনিয়োগকারীদের স্বার্থে, তাদের ব্যক্তি স্বার্থে না। মানে সরকারের কাছে যাবেন, বিএসসির কাছে যাবেন, শুধু ট্যাক্স সুবিধা নিবেন, বিনিয়োগকারীদের কোনো কথা বলবেন না, সেটি কিন্তু বাজারে বিনিয়োগকারী আসবে না। বিনিয়োগকারীদের কথাও ভাবতে হবে, শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বা ব্যক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের কথা না, সবার কথা ভাবলি এখানে বিনিয়োগ। এবং আমি আশাবাদী বর্তমান বিএসসির সাথে এই যারা আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা লিডার, যারা ব্রোকার্স অ্যাসোসিয়েশনে আছেন, তারাও একসাথে কাজ করবেন এবং করোনাভাইরাসের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় দেখবেন এই টার্নওভার 1000 কোটি টাকা চলে যাবে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে শাকিল স্যারের কাছে একটু বিনিয়োগ করে একটু আশার বাণী শোনান।
বিনিয়োগকারীদের এই মুহূর্তে কি করা উচিত? সবার কাছে একই কোশ্চেন, একটু আশাবাণী দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এখন আশার তো এই হতাশার ভিতরে একটাই আশা যে বর্তমান এসএসসি যে স্পিডে কাজ করতেছে সেই স্পিডটা যদি অব্যাহত থাকে, আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এই পরিবেশটা পার হতে পারবো, এই কঠিন সময়টা পার হতে পারবো। এবং ধৈর্য সহকারে থাকতে হবে, এবং যাদের সামর্থ্য আছে তারা ধৈর্য ধরে থাকবেন আর কি, এই প্রত্যাশা রইল। মাহমুদ ভাই? যে আমি একটাই অনুরোধ করব বিনিয়োগকারীদের, যে খারাপ সময় কোনো মেজর ডিসিশন নিতে হয় না। এখন যেমন আমাদের আপনার বৈশ্বিক মহামারী চলছে, অর্থনৈতিকও আপনার একটা ক্রান্তিকাল চলছে। এই সময় আপনারা মার্কেট থেকে যদি চলে যান, ওই শাকিল ভাই যেটা বললো যে যাদের সামর্থ্য আছে তারা চলে যেন না পেনিকড হয়ে, কারণ খারাপ সময় কখনো আপনার চলে গেলে কিন্তু আপনি ওই ক্ষতিগ্রস্ত হয়েই চলে গেলেন। কারণ এখন যে অবস্থাটা আছে সেটা কিন্তু কোনো কোম্পানির অবস্থা বা ওভারঅল আপনার শেয়ার মার্কেটের অবস্থা রিফ্লেক্ট করছে না। এই সময় চলে গেলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এবং বর্তমান কমিশন এবং সরকার সবাই শেয়ার মার্কেটের ব্যাপারে প্রচন্ড রকম যত্নশীল এবং ভালো হবে বলে আমি আশা করি। এবং একটা লিডারশিপের তো চেঞ্জ হয়েছে, যেটা অনেকদিন চাওয়া হচ্ছিল। তো কাজী এখানে আস্থার কাজ আসবে এবং তাদের স্বার্থ রক্ষা হবে বলে আশা করি। কাজী বিনিয়োগকারীরা থাকুন এবং আসুন, মার্কেট ভালো হবে, না হয়ে উপায় নেই। ধন্যবাদ মাহমুদ ভাইকে। হাসিব ভাই? সেলিম ভাই, যেটি হচ্ছে যে আপনাকে ধন্যবাদ, বিজনেস আইকে ধন্যবাদ। আপনারা এই খারাপ পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের জন্য চেষ্টা করছেন, মার্কেটের জন্য চেষ্টা করছেন। বিনিয়োগকারী কিন্তু গত 10 বছর খারাপ অবস্থায় ছিলেন, এর চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। এখন যেটি হবে ভালোর দিকেই যাবে। তো বিনিয়োগকারীরা আশা করে থাকুন, মার্কেটের সাথে টিকে থাকুন, ভালো সময় চলছে এবং তাদের যে জিনিসটি করা উচিত, প্রতিবাদ করা উচিত। প্রত্যেকটা অনিয়মের ব্যাপারে তাদের প্রতিবাদ করা উচিত। ডিএসসি এবং এসএসসি তে তাদের লিখিত অভিযোগ উচিত। কোনো হাউস সম্পর্কে, কোনো কারসাজি সম্পর্কে তারা যে জিনিসগুলো জানেন, লিখিত অভিযোগ না থাকলে বিএসএসসি কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো পদক্ষেপ নিতে পারবে না। এবং বিনিয়োগকারীদের উচিত সেই কাজটা রেডি করা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানে এতক্ষণ আপনারা সময় দেওয়ার জন্য আমাদের প্রিয় তিনজন মুখ, শাকিল রিজভী স্যার, হাসিব হাসান এবং মাহমুদ হোসেন ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে। আমি শেখ সেলিম, এবং আমাদের সাথে এতক্ষণ যারা দর্শক মন্ডলী ধৈর্য সহকারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, আশা করি কম হোক বেশি হোক সবাই এখান থেকে লাভবান হবেন এবং আপনাদের বিনিয়োগ সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন। এবং আমরা এই অনুষ্ঠানের যেটা করি, মূল উদ্দেশ্য থাকে আশাবাদী হওয়া। আমরা সবাই ক্লান্ত, দীর্ঘদিন ধরে পুঁজিবাজার খারাপ, সেই কারণে আমরা চেষ্টা করি সবসময় আশার কোনো কথা শোনার জন্য ভালো কিছু জানার জন্য। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানলেন এবং শিখলেন এবং সেভাবে বিনিয়োগ করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। খোদা হাফেজ। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক মন্ডলীদেরকে, ধন্যবাদ বিজনেস আইকে। বিনিয়োগটা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সচেতন সুস্থ থাকবেন, সেটি অব্যাহত থাকবে এই আশা রাখছি। অনেক ধন্যবাদ ছিল ভাই আপনাকে। খোদা হাফেজ।